শ্রমিক ফ্রন্ট, এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের অতিথি মহোদয়ের মধ্যে আরো 2 জন অতিথি রয়েছেন, ওনারা উপস্থিত হয়ে যাবেন। আপনারা সবাই বসেন। আমাদের প্রোগ্রাম আরো অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। আমরা আমাদের প্রোগ্রাম শুরু করে প্রায় ধারপ্রান্তে চলে এসেছি। যারা কথা বলবে তাদেরকে জানিয়ে আসতে যারা কথা বলবেন তাদেরকে টোকেন দেওয়া হবে। আপনাদের যাদেরকে আজকের এই সেমিনারে উপস্থিত বক্তব্য রাখার জন্য টোকেন দেওয়া হয়েছে, আপনারা এই পাশে অবস্থান করার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। মঞ্চের ডান পাশে উপস্থিত থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। এই পাশে চেয়ার আছে, আমরা 6টি চেয়ার খালি করে দিব এবং আপনারা সেখানে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ কর্তৃক আজকের এই সেমিনারে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত আছেন জনাব সৈয়দ সুলতান উদ্দিন মহোদয়, শ্রম সংস্কার কমিশন প্রধান ও নির্বাহী পরিচালক। উপস্থিত আছেন জনাব অধ্যাপক এম.এ. আকাশ, বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক চেয়ারম্যান, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত আছেন জনাব কমরেড রাজিবুজ্জামান রতন মহোদয়, সভাপতি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও সদস্য, স্কপ কেন্দ্রীয় পরিচালনা পরিষদ। এবং আজকের এই সেমিনারে উপস্থিত থাকবেন জনাব মাসুদ কামাল, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক। আজকের এই সেমিনারে ইতিমধ্যে উপস্থিত হয়েছে জনাব খালেকুজ্জামান লিপন মহোদয়, সাংগঠনিক সম্পাদক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। এবং আজকের এই অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আজিম, সভাপতি বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি। আজকের এই সেমিনারে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, কেন্দ্রীয় প্রধান প্রতিনিধি, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ কর্তৃক আজকের সেমিনার ইতিমধ্যে শুরু হতে যাচ্ছে। আজকের সেমিনার শুরু হওয়ার পূর্বে আমাদের সম্মানিত অতিথিরা সহ উপস্থিত সকল প্রতিনিধিদেরকে আমার বুক পড়া শ্রদ্ধা, সম্মান এবং সালাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আজকের এই সেমিনারে সম্মানিত আলোচক, আজকের এই সেমিনারে সম্মানিত অতিথি ও আলোচক হিসেবে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি জনাব সৈয়দ সুলতান উদ্দিন মহোদয়, শ্রম সংস্কার কমিশন প্রধান ও নির্বাহী পরিচালক। আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। আজকের এই অনুষ্ঠানের শুরুতে আমরা পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করার জন্য বিনীত অনুরোধ করছি জনাব সজীব ভাইকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد السلام عليكم ورحمة الله ধন্যবাদ। এ পর্যায়ে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ কর্তৃক আজকের সেমিনারে সভাপতিত্ব করছেন জনাব রফিকুল ইসলাম রফিক। আমি রফিক ভাইকে বিনীত অনুরোধ করছি শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আজকের এই সেমিনার শুরু করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীজন, অত্র আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদে কর্তৃক আয়োজিত আজকের যে সেমিনার, সেই সেমিনারে সম্মানিত আলোচক বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার সহকর্মী সহযোদ্ধা বৃন্দ, আমি শুভেচ্ছা বক্তব্য দিচ্ছি। শুভেচ্ছা বক্তব্যের শুরুতেই আজকের যে সেমিনার, আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, আমি সকলের সুবিধার্থে আমি একটি লিখিত বক্তব্য পাঠ করছি। সকলকে বিনয়ের সহিত শ্রবণ করার জন্য অনুরোধ করছি। মানুষ কাজ করে মর্যাদা সম্মানের জন্য, মজুরি পায় শ্রমের বিনিময়ে জীবন বিকাশের জন্য। কিন্তু আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক হয়ে পড়েছে এক অভিশপ্ত চাকরিজীবীদের নাম। এ নামে প্রায় 6 লাখ শ্রমিক কর্মচারী কাজ করছেন খোদ সচিবালয় সহ সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে। আমাদের চাকরির নিশ্চয়তা নেই, ধারাবাহিকতা নেই, আছে দায়িত্বের বোঝা আর কাজ হারানোর ঝুঁকি। আপনারা সবাই নিশ্চয়ই অবগত, একসময় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের মাস্টার রোলের মাধ্যমে নিয়োগ করা হতো। কিন্তু 2018 সালে আউটসোর্সিং প্রক্রিয়া সেবা গ্রহণ নীতিমালা 2018 অনুসারে মাস্টার রোলের পরিবর্তে ঠিকাদারের মাধ্যমে 1 বছরের জন্য নিয়োগ করা হয়। ঢাকা মেট্রোপলিটন, চট্টগ্রাম সহ 8টি সিটি কর্পোরেশন ও সাভার পৌর এলাকা এবং বাকি জেলাসমূহে 3টি স্থান ভেদে 3 ধরনের সেবা মূল্য 5টা ক্যাটাগরিতে সর্বনিম্ন 16,130 টাকা, যেগুলো ক্যাটাগরি 5 অর্থাৎ জেলা টাকা থেকে সর্বোচ্চ 19,110 টাকা, ক্যাটাগরি 1 ঢাকা সিটি কর্পোরেশন মাসিক মজুরিতে। এই মজুরি বা বেতন নির্ধারিত, কর্মঘণ্টা নির্দিষ্ট নয়। সকাল 6টা থেকে রাত 10টা বা প্রকার ভেদে যেমন দপ্তরি কাম প্রহরীদের সার্বক্ষণিক অর্থাৎ 24 ঘন্টা কাজের কথা সরকারি আদেশে বলা আছে। কোনো ওভারটাইম নেই, অনেক ক্ষেত্রে সাপ্তাহিক ছুটি নেই, কোনো বোনাস বা উৎসব সহ কোন রকম ভাতা নেই। এমনকি নারী কর্মীদের মাতৃত্বকালীন ছুটি সহ কোনো প্রকার ছুটি নেই। এটাকে কি আমরা কোনো ধরনের কাজ বা চাকরি বলে আখ্যায়িত করতে পারি? তারা কি দেশের সকল আইনের অধীনে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক বা কর্মচারী নিয়োগের সুযোগ নেই? কিন্তু খোদ সরকারের সচিবালয় সহ বাংলাদেশ ব্যাংক, সরকারি হাসপাতাল সহ 65টি বিভাগ ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে স্থায়ী কাজে অস্থায়ী নিয়োগ দিয়ে কাজ করাচ্ছে। এমনকি ধারা 3-এর উপধারা 3-4 অনুযায়ী রাষ্ট্রীয় নিরাপত্তা, গোপনীয়তা ও সরকারি স্বার্থ বিঘ্নিত হওয়ার ঝুঁকি অতিমাত্রায় বিদ্যমান আশঙ্কা থাকলে ওই কার্যালয়ের সেবা অর্থ বিভাগের সম্মতি সাপেক্ষে এই নীতিমালার আওতাভুক্ত বহির্ভূত রাখতে হবে। কিন্তু বাস্তবতা হলো
নির্বাচন কমিশন, প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ অধিদপ্তর, পেট্রোবাংলা, বাংলাদেশ ব্যাংক, বিআরটিএ, ডাক বিভাগ, এসব প্রায় সব রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আউটসোর্সিং কর্মীদের অত্যন্ত দক্ষতা ও যোগ্যতার সাথে কাজ করে যাচ্ছে। 6 লাখ শ্রমিক কর্মচারীদের এই গুরুত্বপূর্ণ কাজের কি কোনো আর্থিক ও সামাজিক মূল্য নেই? তাদের কাজে কি কোনো স্বীকৃতি বা মর্যাদা থাকবে না? স্থায়ী ধরনের বা পদের কাজ বছরের পর বছর করে গেলেও তারা কি রাজস্ব অন্তর্ভুক্ত হবে না? প্রতি বছর ঠিকাদার কর্মী রিটেন্ডারের মাধ্যমে চাকরির অনিশ্চয়তা ও তাকে গেলে লাখ লাখ টাকার দুর্নীতি আর কতদিন ধরে চলবে? 6 লাখ শ্রমিক কর্মচারী প্রতি বছর তার চাকরি রক্ষা করতে পারে 1 লাখ টাকা ঘুষ দিলেও বছরে পায় 6,000 কোটি টাকার ঘুষ বাণিজ্য এই বাংলাদেশে হয়ে থাকে। এখানে প্রায় 1300 নিয়োগের প্রতিষ্ঠান শ্রম দপ্তরে নিবন্ধিত আছে। এই নিয়োগ প্রক্রিয়ায় অনিবন্ধিতদের কোনো হিসেব নেই। বর্তমানে কর্মরত আনুমানিক 6 লাখ ধরে হিসেব করলে গড়ে প্রতি মাসে সর্বনিম্ন 16,030 টাকা মজুরি পেলে প্রতি মাসে 967 কোটি টাকা, বছরে 11,600 কোটি টাকা সরকারি কোষাগার থেকে দেওয়া হচ্ছে। কিন্তু 6 লাখ মানুষ যে সেবা দিচ্ছে তার আর্থিক মূল্যকে আমরা কি পরিমাপ করি? একজন আউটসোর্সিং বা দৈনিক মজুরি ভিত্তিক লোককে দিয়ে যে কাজ করানো হয় সে একই কাজে নিযুক্ত সরকারি চাকরি 2015 সালের বেতন স্কেল অনুসারে সর্বনিম্ন 8,250 টাকা বা সাফল্যে এখন প্রায় 25,000 টাকা বেতন পায়। অর্থাৎ এই প্রথার মাধ্যমে অধিক কর্মঘণ্টা কাজ করেও ক্যাটাগরি ভেদে প্রায় 9,000 টাকা পর্যন্ত কম মজুরি বেতন দেওয়া হচ্ছে, যা শ্রম আইনের সমকাজে সমমজুরি ধারণার সম্পূর্ণ বিপরীত। এটা সম্পূর্ণ অযৌক্তিক, অন্যায্য ও অমানবিক। অথচ ঠিকাদারের 2 কমিশন পাচ্ছে, সরকার থেকে নির্দিষ্ট কমিশন পাচ্ছে, আবার শ্রমিক কর্মচারী থেকেও তার প্রাপ্য মজুরির 5% থেকে 20% টাকা কেটে রাখছে। যেমন ঠিকাদারি প্রতিষ্ঠান কোন একটি পদে যেমন ক্যাটাগরি 1 পদে শ্রমিককে 19,000 টাকা দেওয়ার কথা, কিন্তু সেখান থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় 20% টাকা কেটে রাখে। আবার সরকার ঠিকাদারি প্রতিষ্ঠানকে 19,000 টাকার উপরে 20% কমিশন দিচ্ছে। উভয় দিক মিলে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কিভাবে ফুলে ফেটে উঠছে তা কিছুটা আন্দাজ করা যায়। অনেক কর্মচারীকে, বিশেষ করে নিরাপত্তা প্রহরীকে মাসিক 8 থেকে 10,000 টাকা বেতনে কাজ করানো হচ্ছে। অথচ অর্থ মন্ত্রণালয়ের আউটসোর্সিং এর মাসিক সেবা মূল্য নির্ধারণ পরিবর্তে 3 নং ধারায় বলা হয়েছে উল্লিখিত সেবা মূল্য নির্ধারণে পর্যায়ে এর কর্মচারীদের মাসিক মূল বেতন, বাড়ি ভাড়া, ভাতা ও চিকিৎসা ভাতা বিবেচনায় নেওয়া হয়েছে। সরকারি পরিবর্তের সাথে বাস্তবের কোনো মিল নেই। আউটসোর্সিং প্রথা দৈনিক মজুরি ভিত্তিক, প্রকল্প ভিত্তিক এই কর্মকাণ্ডের দ্রুত করে বড় বৃদ্ধি থেকে এটা পরিষ্কার এখানে অনেক মধু আছে, যে কারণে 1,50,00,000 প্রবাসী শ্রমিক বিদেশ যায়, যার জন্য 16টি রিক্রুটিং এজেন্ট থাকলেও 6 লাখ আউটসোর্সিং কর্মচারী নিয়োগের জন্য 1300টি রিক্রুটিং প্রতিষ্ঠান শ্রম মন্ত্রণালয়ে নিবন্ধিত। দক্ষ ও যোগ্য যুবশক্তিকে নিঃশেষ করার জন্য এই প্রক্রিয়া বন্ধ হবে না। জীবনমান বিকাশের প্রয়োজনে আর জীবিকা নিশ্চিত বিধান করতে অনিশ্চিত চাকরির অমানবিক প্রথা আর কতদিন ধরে চলবে? পুঁজিবাদদের নতুন নিপীড়ন, শ্রম শোষণের অনার্য এই প্রথার বিলোপটা এখন সময়ের দাবি। আমরা আজকের এই আলোচনা থেকে একটা পথ নির্দেশনা পেতে চাই, কিভাবে আমরা শ্রমের মূল্যায়ন পাবো, জীবনের ও জীবিকার বিকাশ ঘটবে আর সমাজে ইতিবাচক প্রভাব পড়বে। আপনাদের পরামর্শ 6 লাখ যুবশক্তির সামনে একটি আশার আলো জ্বালাবে এই প্রত্যাশা করছি। সম্মানিত উপস্থিতি, আজকে যারা আলোচক হিসেবে আছেন, আপনারা জানেন বাংলাদেশের যেখানে শ্রমিকদের আপনার ন্যায্য অধিকার থেকে শ্রমিকরা বঞ্চিত হয়, যেখানে শ্রমিকদেরকে ঠকানো হয়, যেখানে শ্রম অধিকার থেকে বঞ্চিত করা হয়, যেখানে অন্যায় সেখানেই কিন্তু আমরা এই মহান ব্যক্তিদেরকে কথা বলতে শুনি, এই মহান ব্যক্তিদেরকে কথা বলতে দেখি। আজকে আমরা আমাদেরকে আলোচক হিসেবে পেয়েছি। আপনারা এখানে যারা আছেন, মিডিয়ার ভাইরা আছেন, আপনাদেরকে বিনীত অনুরোধ করবো
আজকে এই মহান ব্যক্তিরা যে আলোচনাগুলো করবেন, আপনাদেরকে বিনীত অনুরোধ করবো আপনারা এই আলোচনাটি সরকারের কাছে পৌঁছে দিবেন। যেন সরকারের কাছে বিনীত অনুরোধ করবো আপনারা এই বিষয়গুলোকে যৌক্তিকভাবে উপলব্ধি করে অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের সকল সমস্যার সমাধানের জন্য একটি পদক্ষেপ গ্রহণ করবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে আমরা আমাদের যে সকল প্রতিষ্ঠান ভিত্তিক প্রতিনিধিরা এখানে এসেছেন তাদের পক্ষ থেকে দু চারজন কথা বলবে, এরপরেই আমাদের যে মূল আলোচক বৃন্দ আছেন আমরা ওনার আলোচনা শুনবো। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, নাম দিয়ে দিচ্ছি। এরপরে যারা সিট পাননি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবেন। অনেক প্রতিষ্ঠান থেকে এসেছেন, অনেকে বাইরে অবস্থান করছেন। আমরা সুশৃঙ্খল ভাবে থাকবো। এরপর যে আমি আজকের এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করছি আমার অত্যন্ত দক্ষ এবং কর্মঠ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে কর্মরত আমাদের প্রিয় সহকর্মী সহযোদ্ধা মোহাম্মদ সাইফুল ইসলাম উজ্জ্বল ভাই। উজ্জ্বল ভাই এ পর্যায়ে পরিচালনার দায়িত্ব পালন করুন। ধন্যবাদ। আজকের সেমিনারের সম্মানিত সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ভাইকে, এর পর্যায়ে আমাদের সম্মুখে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রতিনিধিগণ কয়েকজন কথা বলবেন। কোথায় কোথায় আমরা বঞ্চিত, কোথায় কোথায় আমরা লাঞ্ছিত, এই সম্পর্কিত কথা বলার জন্য আমি প্রথমে বিনীত আহ্বান করছি জনাব শাহাদাত ইসলাম ভাইকে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে। জনাব শাহাদাত ইসলাম ভাইকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে আজকের এই অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আমার প্রিয় সহকর্মী ভাইরা এবং বোনেরা, আর আমার এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন অতিথিবৃন্দ, সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম এবং নমস্কার করছি। আসসালামু আলাইকুম। এখানে আমাকে বলা হয়েছিল যে আমি এখানে কিছু লিখিত বক্তব্য করলাম। বিশেষ করে যে আউটসোর্সিং যে ডেফিনেশনটা, সেটা আমার ভিতরে এমন ভাবেই লিখে দিচ্ছে যা কোনো লিখিত বক্তব্য আমার দিতে হয় না। আমার ভিতর থেকে যা আছে সেটা যদি আমি উপস্থাপন করি, এখানে আমার অনেক ভাইরা আছেন যাদের চোখে দিয়ে পানি ঝরবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের অতিথিবৃন্দ যারা আছেন এবং তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা আমাদের এই আউটসোর্সিং প্রথা এবং এই দাস প্রথা এটা আপনারা অনেক আগে থেকেই উপলব্ধি করছেন এবং আপনারা আমাদের সঙ্গে অনেকটা অবগত। তো নতুন করে আপনাদের কাছে উপস্থাপন করা আমাদের যদিও কিছু নাই, তারপরে একটু কথা থেকেই যায় এবং সেটা বলা অত্যন্ত জরুরি। আমরা যারা বিগত দিন ধরে চাকরি করি, আমি আমার কথা বলি, আমি আমার প্রতিষ্ঠানে 24 বছর চাকরি করি। এই 24 বছরের বৈষম্য আমাকে এমন একটা পর্যায়ে দাঁড়ায় আছে যে আমি যে কোনো মুহূর্তে সুইসাইড করতে বাধ্য হচ্ছি। আজকে এরপরে যদি আমার এই আউটসোর্সিং সহকর্মী ভাইদের কোনো ক্ষতি না হয়, তাহলে এখান থেকে আমি আপনাদেরকে এনশিওর করতে পারি যে আমার সাথে আমার মতো অনেক সহকর্মী ভাই আছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ওই ফ্যানের সাথে লোককে আত্মহত্যা করবে। সেই ক্ষেত্রে তাদের এই অভিযোগগুলি বলানোর সময় করা হবে না। আমি সরকারের বিভিন্ন পর্যায়ে আমরা বিভিন্ন সময় আন্দোলন করেছি, আমরা বিভিন্ন সময় উপদেষ্টা প্রধান উপদেষ্টা সহ সকলের সাথে আমরা দেখা করতে সক্ষম হয়েছি, কিন্তু আমরা তাদের তাড়াহুড়োকে আশ্বাস দিয়েছি কয়দিন, 15 দিন। সেই 17 আগস্ট থেকে এই পর্যন্ত আমার মনে হয় তাদের কোনদিন 15 দিন শেষ হবে না। এই 15 দিনে তাদের কবে শেষ হবে সেইটা আমরা জানি না। ওইরকম কোন দিক নির্দেশনা তারা আমাদেরকে দেয় নাই। আমাদের সরকার আমাদেরকে বলেছে আপনাদের দাবি, আপনাদের যৌক্তিক দাবি যেটা আছে সেটা আমরা সংসদ কমিশন গঠন করে দিচ্ছি, আপনারা তাদের মাধ্যমে আপনাদের দাবি তাদের কাছে উপস্থাপন করেন। আমরা সরকারের কথা অনুযায়ী, গাইডলাইন অনুযায়ী আমরা তাদের কাছে আমাদের সর্বোচ্চ যতটুকু পর্যন্ত আমাদের বৈষম্য আছে
সর্বশেষ পর্যন্ত তাদেরকে আমরা অবহিত করতে চেষ্টা করেছি এবং সেটা দিয়েছি। আমরা সংস্কার কমিশনের প্রধান স্যার আমাদের এখানে উপস্থিত আছেন, তার কাছে আমাদের একটা দাবি ছিল যে স্যার আমরা এই যেই সংস্কার কমিশন গঠন করে দিছে আপনার মাধ্যমে আমরা আমাদের দাবিটা তুলে দিলাম। আমাদের একটা দাবি তাৎক্ষণিকভাবে আছে, সেটা হচ্ছে যতদিন পর্যন্ত সংস্কার কমিশনের এই সুপারিশ সরকারের কাছে জমা না হবে ততদিন পর্যন্ত আমাদের সহকর্মী আউটসোর্সিং কোন সহকর্মী ভাইয়ের যাতে চাকরিচ্যুত করা না হয়। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম সংস্কার কমিশনের কাছে জমা দেওয়ার পরে আমাদের প্রায় 2,500 থেকে 3,000 সহকর্মীর চাকরি চলে গেছে এবং আমরা এতটা দুর্ভাগা যে আমরা এই বিষয় নিয়ে কোনো কথা বলতে পারি নাই। আর সরকার আর কিছু করতে পারুক বা না পারুক, আমরা কোন সংস্কার কমিশনের কাছে যাওয়ার পর থেকে আমরা মানববন্ধন করেছি, আমরা আজকে সেমিনার ডেকেছি। একটা কিছু করুক বা না করুক, একটা জিনিস সরকার করছে, সেটা হচ্ছে পুলিশ প্রোটেকশন আমাদেরকে কন্টিনিউ দিয়ে যাচ্ছে। তাহলে এটা কেন ভাই? আমাদেরকে ভয় পাওয়ার তো কিছু নাই, কারণ আমরা তো কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত নই। আমরা একটা সংগঠনের সাথে যুক্ত, সেটা হচ্ছে আমাদের প্যাট নীতি। এই প্যাট নীতিতে আমরা যুক্ত। তো আমি আপনাদের সবার সামনে আমাদের সংস্কার কমিশনের প্রধান স্যার আছেন, আমি তাকে বিনয়ের সাথে অনুরোধ করবো, স্যার আপাতত আপনি একটা ঘোষণা দেওয়ার ব্যবস্থা করেন সরকারের মাধ্যমে যে লোকগুলি আজ থেকে 20 মাস 25 মাস যারা বেতন পাচ্ছে না, তাদের মানবিক জীবনযাপন করছে এবং খেতেও পাচ্ছে না। এটা আমরা যারা আছি, যারা একে অপরের সাথে যোগাযোগ করি, কথা বলি, তারা আমরা এই জিনিসটা খুব কাছ থেকে উপলব্ধি করতে পারছি। কারণ হচ্ছে যে এই যে বেতনগুলি যদি আপনি একটু ব্যবস্থা করে দিতে পারতেন সরকারের মাধ্যমে, যে আপাতত যারা আছে তাদের 5 মাস 6 মাস করে অন্তত বেতনটা দেওয়ার ব্যবস্থা যদি করে দিত সরকার, তাহলে আমাদের এতটা বৈষম্য আমরা উপলব্ধি করতাম না, কারণ আমাদের পেটে খাবার থাকতো। এখন আমাদের পেটেই খাবার নাই। আমি বিগত কিছুদিন আগে আমি এই কথাটা আরেকবার বলেছি, আমাদের দপ্তরিকাম প্রহরী একজন আউটসোর্সিং সহকর্মী যে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করছে, সেই ফ্যামিলিতে আমি সশরীরে ওইখানে আমাদের আউটসোর্সিং এর পক্ষ থেকে কিছু অনুদান নিয়ে আমরা সেখানে গিয়েছিলাম আমি, এবং সেখানে দেখে তার 3টা মেয়ে একেবারেই ছোট, একটার বয়স মাত্র 6 বছর, একটা 3 বছর, একটা 1.5 বছর। দেখে আমার চোখ দিয়ে অঝরে পানি ধরছে। এটা সবারই ধরবে। তা আমি এর চেয়ে দীর্ঘায়িত করবো না, আমাদের সময় সংক্ষিপ্ত আছে, তাই আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব শাহাদাত ভাইকে। ইতিমধ্যে আমাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জনাব আহসান হাবিব বুলবুল ভাই, সাধারণ সম্পাদক সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। আজকের মঞ্চে অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। এ পর্যায়ে আমাদের সম্মুখে ডাক বিভাগ থেকে খুব অল্প সময়ে উপস্থিত বক্তব্য পেশ করার জন্য বিনীত আহ্বান করছি রূপা আক্তারকে। তারপরই আমার সাথে সঞ্চালনায় সহযোগিতা করবেন জনাব সুহেল রানা ভাই ডাক বিভাগ থেকে। পরবর্তীতে আপনাকে সঞ্চালনা করার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের সকল গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আউটসোর্সিং এর কর্মচারী হিসেবে মেয়েদের অনেক গুরুত্বপূর্ণ অবদান থাকলেও তাদের প্রতি বৈষম্যটা হয় সবচেয়ে বেশি। মেয়েদের কর্মপরিবেশে আউটসোর্সিং কর্মরত মেয়েদের কোনো ধরনের কর্মঘণ্টার কোনো নিয়ম থাকে না মাতৃত্বকালীন কোনো ছুটি, একটা সাধারণ ছুটি তো থাকেই না, তার সাথে নেই কোনো চাকরির নিরাপত্তা, দেশের অর্থনীতির সাথে মিল না রেখেই থাকে আমাদের বেতন কাঠামো, নেই কোনো উৎসব ভাতা। তাই আমার সবার কাছে বিনীত অনুরোধ, আমাদের চাকরি স্থায়ীকরণের জন্য জোর সুপারিশ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রূপা আপুকে। এই পর্যায়ে আপনাদের সাথে সামনে কথা বলবেন আমাদের প্রিয় সহযোদ্ধা নির্যাতিত ভাই শাহাবুদ্দিন ভাই নির্বাচন কমিশন থেকে কথা বলবেন দুঃখ দুর্দশা নিয়ে।
বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকের অনুষ্ঠানের আমাদের শ্রদ্ধেয় স্যাররা আছেন। স্যারদের সাথে আমরা এর আগেও অনেক প্রোগ্রাম করেছি। স্যাররা আমাদের দুঃখ দুর্দশা বোঝেন এবং আমাদের সাথে অনেক আলোচনা হয়েছে। তো আশা করছি আমাদের সকল সমস্যার সমাধান হবে স্যারদের হাত দিয়ে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি নির্বাচন কমিশনে আছি 17 বছর যাবত। আমি পূর্বেও বলেছি, সেন্ট্রাল ডাটাবেস, এই যে 12.5 কোটি লোকের ডাটাবেস, এই ডাটাবেস আমাদের হাতে। এটা আমরা তৈরি করেছি। আমরা তৈরি করেছি রাত্রি 12টা 1টা পর্যন্ত রেগুলার কাজ করে আমরা করেছি। 2007 সাল থেকে আমরা আছি। এই সেন্ট্রাল ডাটাবেস আমাদের হাতে। এখন হালনাগাদ শুরু হয়েছে। আমাদের এই 2231 জনবল যদি একদিন স্ট্রে করে, কোনো অবস্থাতেই এই হালনাগাদ সম্ভব না। এবং আমাদের এই লোকজন যদি একদিন কোনো কাজ বন্ধ করে, তাহলে সারা বাংলাদেশের 184টি প্রতিষ্ঠান আমাদের সাথে কানেক্টেড। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, সিম রেজিস্ট্রেশন সহ টিম, প্রত্যেকটা প্রতিষ্ঠান আমাদের নির্বাচন কমিশনের ডাটাবেজের সাথে কানেক্টেড। কিন্তু এই ডাটাবেজ আমাদের হাতে। এই ডাটাবেজ করার কারিগর আমরা, বাট ডাটাবেজের সুরক্ষা হচ্ছে, বাট আমাদের কোনো সুরক্ষার ব্যবস্থা নাই। এরকম প্রত্যেকটা প্রতিষ্ঠানে বৈষম্যের শিকার হয়ে আসছি আমরা। শুধুমাত্র আমাদের নির্বাচন কমিশনে না, প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা বৈষম্যের শিকার হয়ে এসেছি। এই বৈষম্যের শিকার যেন না হয়, এই বৈষম্য থেকে দূর করার জন্য আমাদেরকে এই আউটসোর্সিং থেকে কিভাবে দূর করা যায় এবং আমাদেরকে কিভাবে আত্মীকরণ করা যায়, এটার জন্য স্যারদের কাছে বিনীত অনুরোধ করছি আমাদের দ্রুত ব্যবস্থা করার জন্য। আমরা নির্বাচন কমিশন থেকে আমরা রেমিটেন্স যোদ্ধাদের এনআইডি প্রদান করি। আমরা দেশের বাহিরে গিয়েছি, তাদেরকে স্মার্ট কার্ড দিচ্ছি রেমিটেন্স যোদ্ধাদের জন্য, বাট আমাদের কোনো ব্যবস্থা নাই। আমরা এখন পর্যন্ত আউটসোর্সিং হয়ে আছি। আমরা আগে ছিলাম প্রজেক্টে, আমরা সরাসরি প্রজেক্টে ছিলাম। প্রজেক্টে থাকার পর আমাদের 21 সাল থেকে স্বৈরাচারী হাসিনা সরকারের দোসরদের সুবিধা দেওয়ার জন্য আমাদেরকে আউটসোর্সিং করে দিয়েছে। আমরা কিন্তু আউটসোর্সিং ছিলাম না। তো এই বৈষম্যটা থেকে আমরা কিভাবে দূর হতে পারি, সেটার জন্য স্যারদের কাছে পুনরায় বিনীত অনুরোধ করছি আমাদের এই বৈষম্য থেকে দূর করার জন্য। আমরা যেন আরো 10টা যে সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, তাদের সাথে আমরা মিলে চলতে পারি। আমরা 9 গ্রেড থেকে 20 গ্রেড পর্যন্ত সকল আউটসোর্সিং কর্মকর্তা কর্মচারীরা বৈষম্যের শিকার হচ্ছি। এই বৈষম্য থেকে দূর করার জন্য আমরা যত প্রকার আন্দোলন বলেন, প্রত্যেকটা আন্দোলনের মাধ্যমে আমরা ঝাঁপিয়ে পড়ব। সবাই আছি তো ইনশাআল্লাহ? তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি শাহাবুদ্দিন ভাইকে। আসলেই ভাই, আমরা দুঃখ দুর্দশা, নিপীড়িত নিষ্পেষিতার মাধ্যমে আমাদের জীবন কাটাই। আমাদের এই দুঃখ দুর্দশা যদি সরকারের উপর মহল রাষ্ট্রযন্ত্র জানে, তাহলে আমাদের দাবি, আমাদের বিশ্বাস অবশ্যই মেনে নেবেন। এ পর্যায়ে আপনাদের সামনে আমাদের আরেক সহযোদ্ধা বোন নুরুন নাহানাপা মুক্তা মেডিকেল কলেজ হসপিটাল থেকে কথা বলবেন। নুরুন নাহানাপা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদ কর্মচারী কল্যাণ ভাই বোন সবাইকে আমার আন্তরিক সালাম। এবং আজ মঞ্চে উপস্থিত আছেন আমাদের স্যাররা, তাদেরকেও আমার অন্তরস্থল থেকে শ্রদ্ধা এবং সালাম। এবং সাথে আমাদের যে মিডিয়া ভাইরা আছেন, তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাই। আসলে বিগত সরকারের আমলেও সকলের অবগত জানাচ্ছি যে এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অর্থনীতিবিদ, আজকের প্রধান আলোচক আমাদের প্রিয় মাসুদ কামাল ভাই। আপনারা চেনেন, বিগত দিনেও আন্দোলন সংগ্রামে আমাদের পক্ষে কথা বলেছেন, বিভিন্ন টিভি মিডিয়াতে কথা বলেছেন এবং যে জায়গাতে কথা বলেছেন আমাদের পক্ষে কথা বলেছেন। উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আজকে ওনার আলোচনার মাধ্যমে আমরা অবশ্যই শুনতে পাবো যে আমাদের পক্ষে উনি সত্যের কথা বলছেন। ধন্যবাদ।
বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাসুদ কামাল স্যারকে। উনি সবসময় আমাদের জন্য, আমাদের পক্ষে সবসময়ের জন্য টকশোতে দেখি পক্ষে কথা বলে। তো আমি 2013 সাল থেকেই মুগদা মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছি। আমাদের সাথে আমার 286 জন ভাই বোন আছেন যারা ওখানে আউটসোর্সিং কর্মচারী। একসাথেই আমরা কোভিড-19 ডিউটি করেছি। আমাদেরকে 14 মাসের বেতন দেওয়া হয় নাই কোভিড-19, যেখানে জীবনের বাজি রেখে হোটেলে থেকে দুধের সন্তান বাসায় রেখে হোটেলে থেকে ডিউটি করছি। বেতন চাওয়ার অপরাধে আমাকে অনেক নির্যাতন করা হয়েছে, আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। তারপর অনেক কষ্টে অনেক কিছু করে মামলা মোকদ্দমা করছি, করার পরে আমাকে চাকরি ফেরত দেওয়া হয়েছে। ফ্যাসিবাদী সরকার যাওয়ার পরে তৃতীয় পক্ষ এখনো কোনো সরকার গঠিত হয় নাই। আবার নাকি শুনছি টেন্ডার হয়েছে, ভিতরে ভিতরে টেন্ডার হচ্ছে। আমাদের 286 জনের ভিতর থেকে তাদের যে লোকজন আছে সেগুলো বাছাই করে চাকরি রাখা হবে। আমার এই যে অসহায় বোনেরা বসে আছে, ওদের চোখের পানিতে হসপিটাল ভেসে যাচ্ছে। এই অবস্থায় অনেকে মনে হয় কালকে চিঠি ধরাই দেবে, বলছে যে তোমরা কনফারেন্স রুমে আসবা, চিঠি দেওয়া হবে না, তালিকা করে দেওয়া হবে। আগামীকাল হয়তো আমাদের চাকরি শেষ দিন। বলতে পারবো না, বলার ভাষা নাই। যে সমস্ত ভাইরা আমার আছেন আউটসোর্সিং এ চাকরি করছেন, আমার ভাইরা হয়তো তাদের সংসার আছে, বউ বাচ্চা আছে, মা আছে, বাবা আছে, অসুস্থ বয়স্ক, অনেকের মা বাবা অনেক বৃদ্ধ, তারা ট্রিটমেন্ট নেয়। কিন্তু এই একটা আউটসোর্সিং এর উপরে ওনাদেরই কিন্তু ভরসা যে এই টাকাটা দিয়ে আমার মা বাবার চিকিৎসা হবে, আমার বাচ্চা দুধ কেনা হবে, আমার ঘর ভাড়া দেওয়া হবে। কিন্তু সেই শেষ সম্বলটুকু যদি আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়, তাহলে আমাদের বাঁচার শেষ ভরসা শেষ হয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যে 2-3 বারই সরকারের কাছে প্রার্থনা করছি বা আমরা মানববন্ধন করছি, সমাবেশ করছি। আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন একটা ব্যক্তি চাকরি চলে গেলে আমাদেরকে জানাবেন। আমরা কার কাছে যাব, কাকে জানাবো, সেই মানুষটা তো আমরা খুঁজে পাচ্ছি না। আমাদের এই অসহায় আউটসোর্সিং এর লোকদের কথা কে শুনবে? তাই আজ স্যারদেরকে বলবো যে স্যার, আজ আমার এই অসহায় ভাই বোনের দিকে আপনারা ছাড়া, আর উপরে আল্লাহ ছাড়া কেউ নাই। আমাদের এখন কোন নির্বাচিত সরকার নাই। বলছিল যেই প্রতিষ্ঠানে যে যেভাবে কাজ করতেছে ওইভাবেই কাজ করবে। তাহলে আগামীকালকে কেন আমাদের নোটিশ টাঙ্গায় দেওয়া হবে? এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। আমি আজকে হয়তো এলাকায় গেলে আমি কালকে মেডিকেলে ঢুকতে পারবো না। বিশেষ অনুরোধ আপনাদের প্রতি যে আমার যে সমস্ত অসহায় ভাই বোনেরা আছে সারা বাংলাদেশে, শুধু মুগদা হসপিটালে না, সারা বাংলাদেশে যে ভাই বোনের চাকরি চলে গেছে তাদের চাকরিরা যেভাবে পায়, আর এবং বিগত দিয়ে যে আমাদের বেতনগুলো বকে আছে, আমরা এখনো ঋণ পরিশোধ হইতে পারি নাই স্যার। সেই বকেয়া বেতনগুলো যদি পাই তার তো আমরা ঋণ পরিশোধ দিতে পারবো। বাড়িয়া লাগে অত্যাচারে স্যার ঘরে ঠিক মতো ঘুমাইতে পারি না। সময় কারেন্ট বন্ধ করে দেয়, সময় পানির লাইন বন্ধ করে দেয়, চাইতে পারি না যে পানি বন্ধ করছেন কেন, আপনি তো সঠিক মতো ভাড়াই দেন না, তারপর পানি চান কেন, এভাবেই ক্রিটিসাইজ করে। যাই হোক স্যার, আমার বলার আর ভাষা নাই, আমি বলতে আর পারতেছি না, আমার অনেক কষ্ট হচ্ছে স্যার। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ নুরুল খান আমাকে। দুঃখ, দুর্দশা, ক্লান্তি মানুষকে কতটা নিচে নামাতে পারে, রাষ্ট্রযন্ত্র কতটা অত্যাচার অন্যায় করতে পারে, সেটার শেষ আমরা দেখব। আমরা নিপীড়িত, নিষ্পেষিত, মানুষের ভালোবাসা, মানুষের অত্যাচার, ভাই কোথায়? কেন আমাদের উপরে এই অত্যাচার? আমরাও তো বাংলাদেশের মানুষ, আমরাও তো বাংলাদেশের নাগরিক। আপনারা দেখলেন
আমার বাম পাশে যে বোনেরা আসে, প্রত্যেকটা বোনের চোখে পানি, বুকটা হাহাকার করে। আমি নুরুল নাহার আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন ইয়াসমিন আক্তার, স্বাস্থ্য বিভাগ থেকে। ভাই, কয়জনের দুঃখ দুর্দশা শুনবো আমরা? আমি ইয়াসমিন আপাকে তার কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত সকলকে, এখানে যারা আছেন, আসলে আমাদের দুঃখের কথা বলার অনেক কিছুই আছে, তো আমরা চাইলেও সবকিছু খুলে বলতে পারি না। তো আমাদের আজকের এই আয়োজনে আমাদের স্যারদের কাছে আমরা একটাই অনুরোধ করব, আমরা যারা ডেলি বেসিক এবং আউটসোর্সিং এর কর্মচারীরা আছি, তারা প্রতিটা মুহূর্তে আমরা নিপীড়িত, নির্যাতিত। স্যারদের কাছে বিশেষ করে আমার অনুরোধ থাকবে, আমরা যারা মেয়েরা আছি তারা যে পরিমাণ লাঞ্ছিত, নিপীড়িত হচ্ছি, সেই দিকগুলো স্যাররা যেন একটু তাদের মন থেকে, মানে নিজেদের বোন, নিজেদের ফ্যামিলি, পরিবারের একজন সদস্যর মতো করে আমাদের দিকটা বিবেচনা করে। এখানে আমরা অনেক বোনেরা আছি যারা মা হই, তারা মাতৃত্বকালীন কোনো ছুটির বা মাতৃত্বকালীন যে একটা সুযোগ সুবিধা থাকে সেটা আমরা কখনোই পাই না। তারপরে মনে করেন যে আমাদের যে বাৎসরিক একটা বোনাস থাকে, বেতন ভাতা, আমরা সেগুলোও পাই না। যারা সরকারি কর্মচারীরা আছে তারা তো রীতিমতো তাদের বেতন, বোনাস, ভাতা সবকিছুই পাচ্ছে। তাহলে আমরা একই প্রতিষ্ঠানে কাজ করে কেন বৈষম্যের শিকার হব? কেন আমরা নির্যাতিত হব? কেন আমরা নিপীড়িত হব প্রতিটা মুহূর্তে? আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই বৈষম্য থেকে আমাদেরকে বের করে নিয়ে আসুন। আমরা এই বৈষম্যতে আর থাকতে চাই না। বিগত সরকারের আমলে আমাদের বহু ভাই বোনকে বিনা কারণে, বিনা নোটিশে অফিস থেকে চাকরিচ্যুত করা হয়েছে। আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে, আমাদের যে ভাই বোনেরা চাকরিচ্যুত হয়েছে তাদেরকে নতুন করে পুনরায় যেন চাকরিতে বহাল করা হয় এবং আমাদের চাকরিটাকে রাজস্ব খাতে নিয়ে আমাদেরকে যে আমাদের মর্যাদা আছে সেই মর্যাদাটুকু দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইয়াসমিন আপাকে। আসলে দুঃখ দুর্দশা আমরা যারা আছি, স্যারেরা হয়তো এইভাবে সচক্ষে দেখতে পারে না। সারা বাংলাদেশে আমরা নিপীড়িত, নিষ্পেষিত আউটসোর্সিং কর্মী ধুকে ধুকে কান্না করে, তারা শুধু হা করে চিৎকার দিয়ে বলতে পারে না। যখন ঈদের সময় বেতন হয়, বোনাস হয়, আমাদের কোনো বোনাস নেই। বাসায় যখন যাই, ঈদের আগে সবাই মার্কেট করে, আমার একটা বাচ্চা আছে, ওই বাচ্চা বলে, বাবা তুমি বেতন পাও নাই, তুমি বোনাস পাও নাই। স্যার, আমি আমার বাচ্চার জন্য কিছু করতে পারি না। আমরা কতটা নিষ্পেষিত এটা আপনাদের মাধ্যমে আমরা জানবো। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান কথা নিয়ে আসছেন, মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন খালিকুজ্জামান লিপন ভাই, সাংগঠনিক সম্পাদক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। স্যারকে তার মূল্যবান বক্তব্য বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের শ্রদ্ধেয় আলোচক সৈয়দ সুলতানুদ্দিন আহমেদ, MM আকাশ, কমরেড রাজিবুজ্জামান রতন এবং বিশিষ্ট সাংবাদিক মোস্তফা কামাল ভাই সহ যারা আউটসোর্সিং এর কর্মরত বিভিন্ন ভাই বোনেরা যারা আছেন,
আপনাদের সবাইকে আমাদের সংগঠন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের শ্রদ্ধেয় আলোচক আছেন, ওনারাই প্রধানত কথাগুলো বলবেন। ইতিমধ্যে আমাদের যে ভাই বোনেরা এখানে তাদের কথাগুলো তুলে ধরেছেন, এর মাধ্যমে নিশ্চয় আমরা বুঝতে পারছি যে আমাদের এই ভাই বোনরা কতটা অসহায় অবস্থার মধ্যে অথবা কতটা অবহেলিত অবস্থার মধ্যে তারা বসবাস করছে। শুরুতে একটা ধারণা পত্রের মধ্যে তুলে ধরা হয়েছে, সেখানেও কিছু বক্তব্য আপনারা দেখেছেন। আমরা আশা করবো যে আজকে আমাদের সম্মানিত আলোচক বৃন্দ, নেতৃবৃন্দ তারা আছেন, নিশ্চয়ই এই আলোচনা থেকে একটা পথরেখা, একটা গাইডলাইন বেরিয়ে আসবে। আমরা যেটা বলতে চাই যে আমরা শ্রমিক হিসাবে আছি বা কর্মচারী হিসাবে আছি, কিন্তু আমাদের কোনো স্বীকৃতি নেই, আমাদের কোনো মর্যাদা নেই, আমাদের কোনো মূল্যায়ন নেই। এটা খোদ একটা সরকারি প্রতিষ্ঠানের মধ্যেই যারা বসে আইন প্রণয়ন করেন, যারা বসে দেশ পরিচালনা করেন, যারা বিভিন্ন জায়গায় নীতি সুপারিশ করেন, সেখান থেকে এই কর্মকাণ্ডগুলো পরিচালিত হচ্ছে লিখিত আকারে। 24 ঘন্টা কাজ করতে হবে, সার্বক্ষণিক ডিউটি করতে হবে। এটা সরকারি পরিপত্রে এটা যদি উল্লেখ করা থাকে, তাহলে আমার শ্রম দিবস 8 ঘন্টা, সেই 1886 সালের হে মার্কেটে সে আন্দোলনের কথা আমরা এখনো মে দিবস পালন করি, এবং প্রতি বছর আমরা সরকারি দপ্তর থেকে মে দিবস ঘটা করে পালন করা হয়। তাহলে মে দিবস ঘটা করে পালন করার কি তাৎপর্য থাকতে পারে যখন আমি 24 ঘন্টা সার্বক্ষণিক কাজ করার জন্য এটা আমি নোটিশ করে থাকি। ফলে আমার মনে হয় যে এই বিষয়গুলো আমাদের ভাবা দরকার যে কিভাবে আমরা এভাবে চলবো। আমরা হয়তো ভাবতাম যে আউটসোর্সিং করছেন, একটা সময় যে যাদেরকে করা হতো বিভিন্নভাবে আমরা দেখেছি যে মাস্টার রোলে নেওয়া হতো, পর্যায়ক্রমে হয়তো একটা সময় তাদেরকে চাকরিটা আত্মীকরণ করা হতো, অনেক আশায় বুক পারত যে একটা সময় তো নিশ্চয়ই তার চাকরিটা আত্মীকরণ হবে। কিন্তু আমরা দেখলাম যে আজকে সেই সেটাকে বাতিল করে দেওয়া হলো। এটা কার স্বার্থে করা হলো? এটা থেকে আমাদের শ্রমিক কর্মচারী এখন উপকৃত হয়েছে? নিশ্চয়ই আমাদের শ্রমিক কর্মচারী উপকৃত হন নাই। উপকৃত হয়েছে একদল ঠিকাদার ব্যবসায়ী আর একদল আমলা কিংবা কোনো বিশেষ রাজনৈতিক কোন দলের হয়তো নেতা কর্মী হতে পারে, তারা সুবিধা প্রাপ্ত হয়েছে। কারণ টাকা তো সরকার দিচ্ছেন। আমরা একটা হিসাব করে দেখলাম যে প্রায় 12,000 কোটি টাকা তো গভর্নমেন্ট দিচ্ছেন। যদি আমি একদম সর্বনিম্ন তাদের যে ঘোষিত সেটা ধরি, তাহলে 12,000 কোটি টাকা আপনি বরাদ্দ করছেন। তাহলে আপনি এদেরকে যদি আত্মীকরণ করতে চান, তাহলে আপনি এখান থেকে কমিশন, আমি যে টাকাটা আমার পাওয়ার কথা সেখান থেকে আমি কমিশন দিচ্ছি, আবার যে গভর্নমেন্ট টাকা দিচ্ছেন তিনিও আবার ওই ইয়াকে কমিশন দিচ্ছেন। তো উভয় পক্ষ থেকে কমিশন তিনি পাচ্ছেন, আবার এখানে ঘুষের কিংবা অনিয়মের লেনদেন হচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে পরিস্থিতিটা? তাহলে এই কথাটা নিয়ে এসে বা আগের যেটা প্রক্রিয়া ছিল সেটা নিয়েও হয়তো আমাদের সমালোচনা ছিল, কিন্তু এই মানুষদের তো একটা চাকরির নিশ্চয়তা কিংবা একটা তার ভবিষ্যৎ বলে একটা জিনিস ছিল। তাহলে আজকে তার ভবিষ্যৎকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়ে একদল লোককে আপনি মানে টাকার পাহাড় করার জন্য কিংবা একটা শোষণের একটা নিগ্রহের ক্ষেত্রে আপনার পরিণত করলেন। ফলে আমরা পরিষ্কার করে বলতে চাই, এটা আমরা সরকারি দপ্তরে বা কোন দপ্তরে আমরা এটা দেখতে চাই না। ফলে এটা আমরা দেখতে চাই না। আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা নিশ্চয়ই এখানে আমাদের এই কর্মীদের যে অবদানগুলো আছে তার আজকে যে আমাদের অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক প্রভাব, সেটা নিয়ে মূলত আমাদের এখানে আলোচকবৃন্দরা আলোচনা করবেন। ফলে সেখানে নিশ্চয়ই সেটা বেরিয়ে আসবে। ফলে আমি মনে করি যে এখানে যেটা মানে আমরা একটু দেখলাম যে আসলে মনে হচ্ছিল যে কি মানে এটাকে আত্মীকরণ করতে গেলে, রাজস্বকরণ করতে গেলে কি করতে হবে। আসলে ব্যাপারটা তো বড় বিষয় নয়। আপনি যে কমিশনটা ওই আউটসোর্সিং প্রতিষ্ঠানকে দিচ্ছেন, সেই কমিশনটা যদি আপনি না দেন আর সামান্য কিছু টাকা যদি আপনি বরাদ্দ করেন, তাহলে কিন্তু আমাদের এই 6 লক্ষ যে কর্মীরা কাজ করছে তাদের সবাইকে কিন্তু রাজস্ব অন্তর্ভুক্ত করা সম্ভব, এবং এটা পর্যায়ক্রমেই করা সম্ভব। আমরা একদিনে করতে বলছি না। আপনি পর্যায়ক্রমে একটা রোড ম্যাপ নেন যে আমি এই 5 বছর এতজন করবো, এই 5 বছর এতজন করবো, এবং এরা হচ্ছে যে কাজ, যে 11টা আপনি নীতিমালা আছে এখানে, যে তাদের যে নীতিমালা আছে সেখানে যে 11টা পদ আছে, সেই 11টা পদের বেশিরভাগটা হচ্ছে একটা টেকনিক্যাল পোস্ট। তার মানে এখানে খুবই দক্ষতার, যোগ্যতার প্রশ্ন। কিন্তু এখানে একজন ড্রাইভার কিংবা একজন ইলেকট্রিশিয়ান, একজন এসির কাজ করা কিংবা একজন হাসপাতালে কাজ করা, এর প্রতিটা কাজ হচ্ছে বিশেষ দক্ষতার কাজ, বিশেষ যোগ্যতার কাজ। এই কাজ কিন্তু সাধারণ টাকা দিয়ে কিন্তু পাওয়া যায় না। এটার জন্য কিন্তু তাকে এই দক্ষতা তার তৈরি করতে হয়।
তাহলে এরকম একটা দক্ষ জনশক্তিকে, এরকম একটা যুব শক্তিকে আমরা কি করছি, তাদেরকে একটা মানে চরম একটা শোষণের মধ্যে, চরম একটা অনিশ্চয়তার মধ্যে আমরা কিন্তু ফেলে রেখেছি। ফলে আমার মনে হয় যে এই দিকটা আমরা অবশ্যই আমরা শ্রমিক আন্দোলন থেকে দেখছি, এবং আমরা বহু বছর ধরে, আমরা যখন থেকে আমরা এই কথাটা এসছে তখন থেকে, কিন্তু তার আগে থেকেই আমরা ওই যে যখন মাস্টার রোল নিত সেটাও আমরা বিরোধিতা করেছি, আউটসোর্সিং কথা বিলুপ্ত করার জন্য কিন্তু আমরা আন্দোলন করছি। এবং আগামী 10 তারিখ আমি আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের নেতা কর্মীদেরকে আমরা আহ্বান করব, আগামী 10 তারিখ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ জাতীয় প্রেস ক্লাবের দিনব্যাপী কনভেনশন করবে। সেই কনভেনশনের একটা অন্যতম দাবি কিন্তু হচ্ছে এই আউটসোর্সিং কথা বিলুপ্ত করতে হবে। আমি আহ্বান করবো যে আপনারা দিনকে আপনাদের সকল ভাইদেরকে নিয়ে আমাদের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সেই কনভেনশনে অংশগ্রহণ করে আপনাদের এই বক্তব্য সেখানে আপনারা উপস্থাপন করবেন। ফলে আমি আর কথা বাড়াতে চাই না, আমি যেটা বলতে চাই যে এখানে একদল ঠিকাদারি প্রতিষ্ঠানকে পুষ্ট করার জন্য, একদল ঠিকাদার প্রতিষ্ঠানকে তার মানে একটা পুঁজি সঞ্চয় করার জন্য, তার মুনাফা মানে পাহাড় করার জন্য আমরা কোনোভাবেই ব্যবহৃত হতে পারি না। আমার রাষ্ট্রের টাকা সেখানে যেতে পারে না। ফলে আমরা সেই প্রথাটাকে বাতিলের কথা বলছি, এবং সেই ক্ষেত্রে যদি এখানে তাদেরকে যে প্রসেস আছে, পরীক্ষা আছে, ভয় শিথিল করে যে প্রক্রিয়ায় তাদেরকে নেওয়া সম্ভব, আত্মীকরণ করা সম্ভব, সেই প্রক্রিয়াগুলো আপনারা আস্তে আস্তে নিবেন, সেটা আমরা করব। এবং একই সাথে আমি এই কথাটা বলতে চাই, এটা তো আমরা দাবি করছি, কিন্তু আমাদের যে নীতিমালা এখানে আছে কিংবা যে অর্থ মন্ত্রণালয়ের যে পরিপত্র আছে, এটা একটা পরিবেশের ব্যাপার। এই অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র আছে, এখানে একটা বেতন কাঠামো উল্লেখ করা আছে, তাহলে কিভাবে এর থেকে কম মজুরি দেওয়া হয়? আমি কয়েকদিন আগে আমাদের এক বন্ধু, তিনি একটা ব্যাংকের ম্যানেজার, এজিএম, একটা কৃষি ব্যাংকের, আমি আলাপ করছিলাম হঠাৎ করেই, তো সে আলাপের প্রেক্ষাপট ধরে সে আমাকে একটা গল্প বললো। সে বললো যে আমি যে ব্যাংকে চাকরি করি, আমার ব্যাংকে যে সিকিউরিটি কাজ করে, আমি বললাম যে সে বারবার উঠে যাচ্ছে। আমি বললাম যে আপনি বেল দিলেই তো আপনার একজন আসে ইয়ে করার জন্য, কারণ সে খুবই বিজি একটা ব্রাঞ্চ, বারবার তাকে উঠতে হচ্ছে ডেস্ক থেকে, তার টেবিল থেকে। তো বললো যে ভাই কি বলবো, আমার আসলে এখানে কোনো অফিস সহকারী নাই যাকে আমি কল করব, আমার সিকিউরিটি একজন আছে, একজন সিকিউরিটি দিয়েছে। তো তারপর বলছে এই সিকিউরিটি কিন্তু সরাসরি সরকারি ভাবে নিয়ে না, এটা ওটা আউটসোর্সের মাধ্যমে। এবং তিনি বললেন যে এই ভদ্রলোক ৮,২৫০ টাকা বেতন পান। তিনি আমাকে হিসাব দিচ্ছেন যে আমাদের এই ম্যানেজারদের প্রতিদিন আমাদের লাঞ্চের জন্য বরাদ্দ হচ্ছে, আগে 200 টাকা ছিল, এখন 400 টাকা। তিনি আমাকে হিসাব করে দেখালেন যে ৮৫০০ টাকা 22 দিন সম্ভবত কাজ ইয়ে থাকে, ওয়ার্কিং আওয়ার থাকে, মানে দিন থাকে, তিনি এই টাকাটা পান। বলছে আমি যে টাকা দুপুরে খাওয়ার জন্য প্রতি মাসে পাই, আমার এই অফিসের একজন যে সিকিউরিটি একজন আছেন, সে কিন্তু কোনো টাকা মানে ৮,২৫০ টাকা তিনি পান। তিনি আমাকে হিসাব করে দেখাচ্ছেন যে তার মানে তার পার ডে কত টাকা। তো পরে তিনি ওকে জিজ্ঞেস করলো যে তুমি কিভাবে এখানে থাকো, থাকে এই ব্যাংকে, খাওয়া দাওয়া করো কোথায়? বলছে আমি একটা এখানে ম্যাচ ঠিক করেছি, সেই ম্যাচে আমি খাই, 3 বেলা খাওয়ার জন্য আমাকে দিতে হবে ৫,৫০০ টাকা। সে ৫,৫০০ টাকা, সে বিবাহিত। তো বলছে, উনি আমাকে বলছেন, ওই ব্যাংকের যিনি কর্মকর্তা, যে ৫,৫০০ টাকা সে খাওয়ার জন্য দেয়, তাহলে আর থাকে কত তার? ২,৫০০ টাকা। এই ২,৫০০ টাকা সে ঢাকা শহরে থাকে, তার একটা স্ত্রী আছে, পরিবার আছে, কিভাবে সে চলে? তো তিনি তো বললেন যে পরে সে কি করছে, সে বলছে যে তোমার এই বাইরের ম্যাচে খাওয়ার দরকার নাই, আমরা একটা ওই ব্যাংকেই রান্না করে খায়। বলছে এটা আমাদের কোনো নিয়ম নাই ব্যাংকে এবার রান্না করার, কিন্তু রান্না করার ব্যবস্থা করেছে। ওকে বলেছে তুমি এখান থেকে আমাদের এখান থেকে খাবা, তার জন্য কোনো টাকা তোমার দেয়া লাগবে না। আর বললো আমি তাকে 7 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে পাঠাই বিভিন্ন জায়গায়, আমার ব্যাংকের ভোল্টে কোটি কোটি টাকা থাকে। এই মানে ৮,০০০ টাকা পাওয়া লোকটা সারাদিন তার ২৪ ঘন্টা, তার একজনই কিন্তু সিকিউরিটি, এখানে কিন্তু অন্য তার 24 ঘন্টার ডিউটি, এবং সে কিন্তু ওই কোটি কোটি টাকার ভল্ট পাহারা দিচ্ছে, অথচ তার মাত্র বেতন হচ্ছে ৮,০০০ টাকা। তো আমি বললাম যে তাহলে এই হচ্ছে আমাদের বাস্তবতা, তাহলে আমরা কি এইভাবেই চলতে থাকবো? ফলে আমরা বলবো যে সেই ক্ষেত্রে এই যে নীতিমালাটা আছে, পরিপত্রটা আছে, আমরা চাইবো যে আমরা যেই আত্মীকরণের কথা বলছি, রাজস্ব অন্তর্ভুক্ত করার কথা বলছি পর্যায়ক্রমে, তার আগ পর্যন্ত এই ইন্টারিম পিরিয়ডে এখানে যে কথাটি বলা আছে, এখানে কিন্তু বলা আছে যে সমমর্যাদা সম্পন্ন একই যে কাজ করে সেই সমান যে বেসিক মান অন্যরা যে বেতন পায়,
যিনি কাজ করবেন তাকেও কিন্তু সেই সম পরিমাণ সুযোগ সুবিধা বেতন আদি দিতে হবে, এটা বলা আছে। তাহলে আমাদের ভাইরা 8,000 10,000 টাকা পাবে, 12,000 টাকা পাবে, এভাবে করে দিয়ে যে করছেন, তাহলে এই পরিপত্র কি মানে আছে? তাহলে অর্থ মন্ত্রণালয় থেকে যে পরিপত্রটি দেওয়া হয়েছে, এই পরিপত্রের কি অর্থ হতে পারে? ফলে আমরা চাইবো যে যতদিন পর্যন্ত আমাদেরকে আত্মীকরণ না করছেন, রাজস্ব অন্তর্ভুক্ত না করছেন, সেটার দাবি আমাদের প্রধান দাবি হিসেবে আছে, এই আত্মীকরণের এই নীতিমালাটা, পরিপত্রটা যাতে বাস্তবায়ন করা হয় এবং আমাদের সকল কর্মী ভাইয়েরা যারা আছেন তাদেরকে যেন এই স্কেল অনুযায়ী, এখানে যে 5টা ক্যাটাগরি আছে 3টা বিভিন্ন স্তরে, সেটা অনুযায়ী যেন আমাদের টাকাটা পরিশোধ করা হয়। এবং আমি আপনাদের ঐক্য পরিষদের নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব যে এই পরিপত্র অনুযায়ী, অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী তাদের পরিশোধ করা হচ্ছে কিনা বেতন, এটা আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। একই সাথে আমি অনুরোধ করব, যেখানে টাকা বকেয়া রাখলে তার জন্য এখানে কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠানের একটা নিজস্ব ল আছে, সেও কিন্তু তার জন্য একটা ল আছে, তাকেও একটা বাইন্ডিংস এর মধ্যে রাখা হয়েছে। তাহলে সেই বাইন্ডিংস অনুযায়ী সেখানেও কিন্তু অনেকগুলো কথা বলা আছে, আমি সেই আলোচনার দিকে যাচ্ছি না। আমি অনুরোধ করব যে আমরা অন্ততপক্ষে এই যে প্রেজেন্ট যে ল আছে, সেই লর মধ্যে আমার জন্য যে সুরক্ষা ব্যবস্থাটি আছে, সেই সুরক্ষার দিকেও যেন আমরা নজর রাখি, সেটার প্রতি আমি আহ্বান জানাবো। একই সাথে এখন যারা কর্মরত আছেন, আমি এখানে সম্মানিত আলোচকবৃন্দ আছেন, আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে পরিষ্কার বলতে চাই, আলোচকবৃন্দ আছেন, আমি সবার প্রতি অনুরোধ রাখবো যে আমাদের কাউকে রিকন্ট্রাক্টিং হোক, যেটাই যে কথাই হোক, আমরা 12 বছর 20 বছর 24 বছর কাজ করছি, মানে আমি ওই পদে ওটা আমি আসলে স্থায়ী ভাবে ওই কাজ করছি এবং এই কাজের আমি যোগ্য বলেই কিন্তু আমি 24 বছর 20 বছর 15 বছর কাজ করছি। তাহলে আমাকে এখানে যেন কোনোভাবেই রিটেন্ডারিং এর মাধ্যমে আবার নতুন করে ঘুষ প্রক্রিয়ার মধ্যে আমাকে ফেলানো হয়, এইটা আমি বন্ধ রাখার জন্য আহ্বান করব। বা এরকম কোনো বিষয় হলে সেই ব্যাপারেও আপনারা সোচ্চার থাকবেন। একই সাথে যাদেরকে ইতিমধ্যে চাকরিচ্যুত করা হয়েছে, আমাদের যে নুরুন আপা যে বললেন যে তিনি 11 মাসের সম্ভবত টাকা তিনি পাননি ওই কোভিড কালীন সময়ে, 11 মাস টাইমে হোক, তাহলে ওই রকম আরো অনেকেই আছেন যাদেরকে টাকাগুলো দেওয়া হয়নি, সেই বকেয়া টাকা যেন পরিশোধ করা হয়। বকেয়া টাকা পরিশোধের জন্য তার ব্যবস্থা নেবেন, তা আমরা প্রত্যাশা করবো। একই সাথে এই পরিশোধে আমরা আশা করব যে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কিংবা শ্রমিক কর্মচারী পরিষদের পক্ষ থেকেও, আমাদের জায়গা থেকেও এই ভাই বোনদের, এই আউটসোর্সিং কর্মী ভাইদের, তাদের যে সুরক্ষায়, তাদের যে মানে পাওনা পাওয়া আদায় করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের যতটুকু ভূমিকা রাখা, সহযোগিতা করা, সেটা আমরা রাখবো। আমি এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ হাবিবুজ্জামান বক্তাকে। এ পর্যায়ে আপনাদের সম্পর্কে কথা বলবেন আব্দুল কামাল স্যার, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক। তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এসিটা মানে ভালো না। এই আওলাদ ভাই, ও চলে গেছে 4টার সময় ডিউটিতে। আর একজন বাবুল নামে একটা ছেলে আছে, ওরে বলেন যে এসি গুলো ছাড়া আছে কিনা। আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন, আমার আসলে এখানে এসে একটা বিরোধ, আমি আসলে এই ধরনের কোন অনুষ্ঠানে এর আগে কখনো আসিনি। সরি, যে অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন, যারা দর্শক হিসেবে আসেন, শুনছেন, সবাইকে আমি দেখছি কিছুক্ষণ পর পর নিজেদের চোখ মুছছেন। মানে আমি বুঝতে পারছি না এটা কি এক অনুষ্ঠানে আসলাম। মানে এত বেদনা নিয়ে, এত পেইন নিয়ে তারা আসছেন যে তারা পেইনটাকে লোকজনের সামনে লুকাতে পারছেন না। আমি এদিকে তাকাচ্ছিলাম এই নারীদের দিকে, তারা একটু করে চোখ মুছছেন। কেন চোখ মুছছেন? সেই চোখের যে বেদনা, সেই যে পেইনটা তাদেরকে চোখে অশ্রু এনে দিচ্ছে, সেটা কি আমরা থামাতে পারবো? তার কি ক্ষমতা আমাদের আছে? এবং তাদেরকে আমি কি বলবো? আমি যা কিছু বলবো তার চেয়ে 10 গুণ বেশি তারা নিজেরাই জানেন, আর আমার হাতে কোনো ক্ষমতাও নেই, আমি সেটা নিরসনও করতে পারি না। তাহলে কেন আমরা এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করি, এটাও আমি বুঝি না।
আমাদের এখানে আমি দেখলাম যে শ্রম সংস্কার কমিশন এই সরকার একটা করেছে। আমি সংক্ষেপে বলি, বেশি বলবো না, আমার আসলে বলার মতো অবস্থায় আমি নাই। যে শ্রম সংস্কার কমিশনের প্রধান এখানে আছেন উনি, আমার মনে হয় এগুলি বাদ দিয়ে ওনাকে বরং সামনে বসানো দরকার। উনি শুনবেন আপনাদের সবাইকে, কারণ উনি একটা সংস্কার করতে যাচ্ছেন। ওনাকে কি সংস্কার করতে হবে সেই জিনিসটা আপনাদের কাছ থেকে ওরা শোনা উচিত। আমি জানি উনি কিছুই করতে পারবেন না, ওনার এই সংস্কার রিপোর্ট তেমন কিছুই বাস্তবায়িত হবে না, উনি পারবেন না, কিন্তু ওনার শোনা উচিত, ওনার কমিশনের রিপোর্টে সেগুলো থাকা উচিত যে আসলে এই দেশে হচ্ছেটা কি। একটা দেশ, সেই দেশে দুই ধরনের আইন, মানুষকে এখানে বাজারে তোলা হচ্ছে, মানুষকে নিয়ে বাণিজ্য করা হচ্ছে। মানুষ শ্রম দিবে, সেই শ্রমের মূল্য আরেকজনের কাছ থেকে সে পাবে, এবং মাঝখানে একজন মধ্যস্বত্বভোগী, একজন অথবা দুইজন, তারা সেটা নিয়ে বাণিজ্য করবে। এটা একটা স্বাধীন দেশে কি করে চলে? এই দেশে কি কোনো শ্রম আইন নাই? সে আইন কি এগুলিকে অনুমোদন করে? আগে একটা স্বৈরাচারী সরকার ছিল, তারা এগুলো তাদের সুবিধার জন্য, তাদের লোকজনকে টাকা পাওয়ানোর জন্য এই কাজগুলো করেছে। এটা কি আগামীতে চলতে থাকবে? আমার কাছে অবিশ্বাস্য লাগে এটি কিভাবে সম্ভব হয়। বাংলাদেশের আইনে আছে একজন নারী তার মাতৃকালীন ছুটি পাবে, সে যদি এর আউটসোর্সিং এর মাধ্যমে যায় তাহলে সে পাবে না। সে কি নারী না? তার সন্তানকে দেশে অধিকার নাই? নারী হিসেবে তার কি অধিকার নাই? মানুষকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে, দ্বিতীয় শ্রেণীর মানুষে পরিণত করা, মানুষকে একটু জন্তুতে পরিণত করা যে আইন এরা সবাই মিলে করেছে, এই আইনটা এত বছর ধরে এটা চলছে কিভাবে? এটি তো আমার কাছে অবিশ্বাস্য লাগে। আমি কি বলবো, আমার বলার কিছু, আমি খালি এটা অনুরোধ করবো, আমাদের আসলে কিছুই বলার নাই, আমাদের এই বলার মাধ্যমে কোনো উপকারও হবে না। শ্রম কমিশন একটা করেছেন, ওনারা রিপোর্ট খুব শিগগিরই দিবেন। আমি দেখতে চাই যে ওনারা কি রিপোর্টটা দেন এই ব্যাপারে, সেই রিপোর্টটা আমি দেখতে চাই, এবং সেটা যদি হয় আপনারা সেই রিপোর্টটা নিয়ে আন্দোলন করে, তোমরা কি রিপোর্ট দিলা আমরা এটা দেখতে চাই। আপনাদের হাতে একটা সুযোগ আছে, এই প্রথম একটা সুযোগ রাষ্ট্র আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছে, আপনারা সেই রিপোর্টটা কি দিবেন। আমি আজকে ওনার কাছ থেকে কিছুটা শুনতে চাই এবং আগামীতেও দেখতে চাই। এটা হতে পারে না। একটু আগে উনি একটা কথা বললেন যে একজন মানে এই প্রহরীর কথা বললেন, যে গার্ডের কথা বললেন, যে উনি টাকার ভল্ট গার্ড দিচ্ছেন। দেখেন, পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কোনটা জানেন? পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো অভুক্ত মানুষকে খাদ্য প্রহরা দেওয়ার কাজ করেন। এখানে তাই হচ্ছে, একটা মানুষ অভুক্ত, তাকে আপনি দিচ্ছেন টাকা প্রহরা করার কাজ, তারপরে সে যদি কিছু করে তখন তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবেন। আমি আর কিছু বলতে চাই না, আমি খালি ওনার কাছে বলতে চাই, আপনি বলেন আপনি কি করতে চান, কি করবেন, এবং তারপরে আমরা দেখবো আপনি কি করেন, এবং সেটা যদি ঠিক বা ঠাক মতো না হয় তাহলে তার জন্য প্রস্তুতি রেখেন। আমি হুমকি দিয়ে গেলাম। ধন্যবাদ জনাব মাসুদ কামাল স্যারকে। আসলে খালেকুজ্জামান লিপন ভাই এবং জনাব মাসুদ কামাল স্যারের কথা আসলে আমাদের প্রত্যেকটা আউটসোর্সিং কর্মীর বুক ফাটা কণ্ঠগুলো ওনাদের বাসায় ফুটে উঠেছে। আমরা মনে করি এখানে সবার চোখেই জল ভরা, কিন্তু সেই জল গড়িয়ে পড়ছে না, কারণ আমরা আমাদের এই লাঞ্ছিত বঞ্চিত সুখে আমরা পরিণত হয়ে গেছি। একটা কথা আছে যে আমের মধ্যে জন্ম নেওয়া মিষ্টি পোকা মিষ্টি কি জিনিস সেটা বুঝে না। তো আমরা সেই কষ্টের মধ্য দিয়ে যাওয়ার কারণে আসলে সেই কষ্টটা আসলে আপনাদেরকে কিভাবে বোঝাবো সেই ভাষা পাচ্ছি না, তবু আপনাদের ভাষার থেকে আমরা সেটা খুঁজে পাচ্ছি। এ পর্যায়ে আমাদের সম্মুখে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের উক্ত সেমিনারে মূল্যবান বক্তব্য পেশ করবেন। আউটসোর্সিং এর এই দুঃখ দুর্দশা এবং আমাদেরকে আজকে ওনারা আশ্বস্ত করে যাবেন সামনের দিনগুলোতে কি সংস্কার করে দিচ্ছেন আমাদেরকে, এই সম্পর্কিত কথা বলার জন্য বিনীত আহ্বান করছি জনাব কমরেড
রাজেকুজ্জামান রতন মহোদয়কে আপনি আপনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীত আহ্বান করছি। আজকের এই সেমিনারের সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বহু প্রতীক্ষিত এবং আমাদের ভরসার জায়গা হিসেবে আমরা যাকে দেখতে চাই সেই শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান আহমেদ। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ। আমাদের শ্রমজীবী মানুষের পক্ষে অর্থনৈতিক বিশ্লেষণ হাজির করেন এরকম লোকের সংখ্যা তো খুব কম। তার মধ্যে যে দুই একজন আছেন তার মধ্যে অন্যতম প্রফেসর এম এম আকাশ উপস্থিত আছেন। একটু আগে কথা বলে গেলেন আপনাদের সামনে আমাদের প্রিয় সাংবাদিক মাসুদ কামাল ভাই, উপস্থিত খালিকুজ্জামান লিপন। আমাদের এখানে উপস্থিত আছেন আপনাদের সার্বক্ষণিকভাবে আপনাদেরকে নানা বুদ্ধি পরামর্শ দিচ্ছেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আসিন হাবিব বুলবুল সহ আউটসোর্সিং কর্মচারী ভাই বোনেরা। শুভেচ্ছা জানানোর মতো একটা কঠিন কাজ আমরা করতে চাই না, আমরা সংগ্রামের একটা আহ্বান জানাতে চাই। এটা তো আমরা সবাই জানি যে শ্রম ছাড়া উৎপাদন হয় না, আবার শ্রমিককে শোষণ না করলে মুনাফাও হয় না। তাহলে দুটো জিনিস পাশাপাশি চলছে, শ্রমিককে দিয়ে উৎপাদন হচ্ছে আর শ্রমিককে শোষণ করে মুনাফা বাড়াচ্ছে। এই ক্ষেত্রে আমাদের ভূমিকাটা কি? একটু আগে মাসুদ কামাল ভাই যেটা বললেন, শ্রমিক রাজনীতি করতে এসে আমাদের প্রতিদিন এই বিষয়টা মোকাবেলা করতে হয়। অনেক ক্ষেত্রে বলা হয় যে মানসিক রোগের চিকিৎসক যারা, তারাও অনেকটা মানসিক রোগী হয়ে যান। কারণ প্রতিদিন মানুষের কত যন্ত্রণার কথা তাদের শুনতে হয়, কত বেদনার কথা শুনতে হয়। কখনো কখনো নিষ্ফল আক্রোশে তাদের ই করে যে এই রোগের তো চিকিৎসা আমার জানা নাই, কিন্তু রোগীর যন্ত্রণা তো আমি বুঝতে পারি, একটু সরিয়ে দেন তা নাহলে ডিস্টার্ব করে। হ্যাঁ, এটা একসঙ্গে একটু হয়ে যায়। তো রোগীর যন্ত্রণা তো তাকে তাড়িত করে। আমাদেরও যারা শ্রমিক রাজনীতি করি, এই একটু আগে শুনছিলাম যে বরিশাল থেকে টেলিফোন করেছে, ওখানে বরিশাল সিটি কর্পোরেশনের প্রায় 120 জন যারা পরিচ্ছন্নতা কর্মী তাদেরকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। কারণ কি করব আমরা? যে পরিচ্ছন্নতা কর্মীরা শহর পরিচ্ছন্ন রাখে, সারাটা জীবন ধরে এই কাজটাই করেছে, তারা সমাজের অবহেলিতদের মধ্যে অবহেলিত। তারা শহরটাকে পরিচ্ছন্ন রাখে, কিন্তু কোনো চায়ের দোকানে বসে চা খেতে পারে না, কোনো সেলুনে গেলে তাদের চুল কেটে দেয় না। সেই মানুষগুলো এই কাজটা করে জীবিকা নির্বাহ করেছে, সংসার চালিয়েছে, এখন জীবনের একটা পর্যায়ে এসে বলছে তার কাল থেকে চাকরি নেই। আর মনীষা চক্রবর্তী বলছেন কি করবো আমরা, আমাদেরকে কি করার আছে? আমাদের দিকে সবাই কিন্তু আঙুল তুলে বলে আপনারা কি করছেন, কিন্তু আঙুলটা তোলা দরকার যে সরকারের দিকে, সেদিকে কিন্তু আঙুল তুলতে ভয় পান, সেদিকে অনেকে আঙুল তুলতে চান না। আমরা পড়ে গেছি যে এই মানুষদের কি করব, তাদেরকে বলবো কবি ইকবালের মতো যে শস্যে কৃষকের অধিকার নাই সেই শস্য ক্ষেত্র জ্বালিয়ে দাও। এই কথা বললে তো বলবেন আপনার কমিউনিস্ট, আপনার উত্তেজনা তৈরি করছেন। আরে যে শ্রম করে আমি মজুরি পাই না, যে কাজ করে আমার সংসার চলে না, অথচ আমার কাজকে শোষণ করে একজনের সম্পদের পাহাড় করে, ওইটাকে যদি ভেঙে দেওয়ার কথা বলি, কালকে বলবেন সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে। আমাদের জীবনের শৃঙ্খলা সব কেড়ে নিয়েছে, আমাদের জীবনের শান্তি নাই, স্বস্তি নাই। আগামী ডিসেম্বর মাস পরে 31শে ডিসেম্বর সবাই 31 ডিসেম্বর পালন করে, তারপরের দিন প্রথম নববর্ষ। আর আমাদের আউটসোর্সিংটা নববর্ষ আসে নতুন যন্ত্রণা। আগামী বছর চাকরি থাকবে? জুলাই মাসে নতুন বাজেট হয়, সরকার বলে সর্বকালের সর্ববৃহৎ বাজেট দিয়েছি। আমাদের বাজেট তো প্রতি বছরই বড় হচ্ছে। স্বাধীনতার পরে 786 কোটি টাকা দিয়ে বাজেট শুরু হয়েছিল, গত বছর 7,61,000 কোটি টাকার বাজেট হয়েছে। বাজেট কত বড় হয়েছে আমাদের, 700 কোটি টাকা থেকে 7 লক্ষ কোটি টাকা চলে গেছে। বাজেট এত বড় হচ্ছে, ওই বাজেট দিয়ে সরকার মন্ত্রী গর্ববোধ করেন। আর 1 জুলাই থেকে আমাদের আউটসোর্সিং যে এবারের বাজেটে আর আমাদের চাকরিটা থাকলো না।
তাহলে মানে সরকার যেখানে গর্ব করে আমরা সেখানে আতঙ্কিত হয়ে যাই। সরকার যেখানে সাফল্য চিত্র দেখায় আমাদের চোখে তখন অন্ধকার নামে। সরকার যখন নিজের গর্ব করে, চোখে মুখে আনন্দের ঝিলিক, আমাদের বোনদের চোখে তখন অশ্রু নামে। এইরকম একটা মানুষগুলোর কথা যখন আমরা শুনি, প্রতিদিন শুনি, শুনে কখনো কখনো মনে হয় তাহলে এই বুঝতে পারাটাই বোধহয় আমাদের বড় অপরাধ হয়ে গেছে। আমরা যদি না বুঝতাম, আমরা যদি মনে করতাম এই যে 6 লক্ষ আউটসোর্সিং আছে, প্রত্যেকের কাছ থেকে যদি চাকরি দেওয়ার নামে 1 লাখ টাকা করে দিতে পারি, তাহলে আমার 6,000 কোটি টাকা আসবে। এইটা যদি হইতে পারতাম তাহলে মনে একটু ভালো হতো। আমি 6,000 কোটি টাকার স্বপ্ন দেখতাম, যেমন করে দেখতে চাই অনেকে। আমরা যদি দেখতাম যে সরকার বলেছে 19,000 টাকা বেতন দিবেন, আমি দিচ্ছি তাদেরকে 14,000 টাকা, 12,000 টাকা। প্রতিটা আউটসোর্সিং কর্মী আমার সামনে একটা লোক, কি একটা আউটসোর্সিং কর্মী দেখি মাসে 5,000, ওর কাছ থেকে 5,000 শোষণ করছি, সরকারের কাছ থেকে 5,000 নিচ্ছি, 10,000 টাকা লাভ। মানে এক একটা আউটসোর্সিং কোম্পানি মানে আমার ইনকাম সোর্স। ওদের নাম দিয়েছে আউটসোর্সিং, আর ওরা হয়ে গেছে আমার ইনকাম সোর্স। এইটা হইতে বলতে মানে খুব ভালো হইতো, তাতে হয়তো আমি মানুষ থাকতাম না। কিন্তু এই সমাজে সবাই বলতো, দেখছো কি দামি গাড়ি চড়ে, কিরকম দামি বাড়ি বানিয়েছে, কিরকম ঠাট বাট তাদের আছে। আমাদের কেউ কেউ এখন মাফলার পড়েন 86,000 টাকা, কেউ কেউ এখন গলার হার পড়েন 40 লাখ টাকা, এইরকম পড়েন। আমাদের তখন ছবিগুলো দেখি, এইরকম একটা দেশ আমাদের চলছে। তখন আমাদের ভিতরে আমাদের মধ্যে রক্তক্ষরণ হয়। আপনাদের চোখ দিয়ে যেমন জল গড়ায়, আমাদের বুকের মধ্যে রক্তক্ষরণ হয়। কিছু করতে পারি না বলে নিষ্ফল আক্রোশ তৈরি হয়। সেই ক্ষেত্রে আমরা এই যে এবার শ্রম সংস্কার কমিশনে শুরুর কাজটা হয়েছিল, প্রথম বৈঠকটা আমরা করেছিলাম পরিচ্ছন্নতা কর্মীদেরকে নিয়ে, তাদের বেদনাটা শুনতে চেয়েছিলাম। তারপরে একটু আপনাদের সঙ্গে যোগাযোগ হওয়ার পরে আপনাদের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করে দিয়েছিলাম। আপনারা 66টা দপ্তর, অধিদপ্তরের সবাই গিয়েছিলেন শ্রম দপ্তরের, মানে শ্রম সংস্কার কমিশনে। আপনারা গিয়ে আপনাদের কথাগুলো লিখিতভাবে দিয়ে এসেছিলেন। তারপরে ওইখানে বসে সচিবকে জানানো হয়েছে, সচিবকে বসে বলা হয়েছিল যে অন্তত এই কমিশন যতদিন কাজ করবে আপনি অন্তত এইটুকু নিশ্চয়তা দেন, যতদিন কমিশনের রিপোর্ট না দিচ্ছে ততদিন কাউকে আপনি ছাঁটাই করবেন না। সচিব কথা বললেন, আমাদের কথা শুনলেন। পরে ঠিকাদারকে ডেকে নিয়ে এসে বসানো হয়েছে। তারপরেও শুনছি খুলনায় আউটসোর্সিং ছাঁটাই বন্ধ করে দেওয়া হয়েছে, কালকে মুগদায় ছাঁটাই করে দেওয়া হবে, পরশু অমুক জায়গায় ছাঁটাই করা যাচ্ছে, ওইদিকে সরদ্দি হাসপাতালে ছাঁটাই করে দেওয়া হলো। তখন কেমন লাগে? সচিব বললেন আমি তো ডেকে বলে দিয়েছি ছাঁটাই চলবে না। তার মানে সচিবের উপরে সচিব আছে, সরকারের মধ্যেও সরকার আছে। ওই সরকারটা হচ্ছে লোভের সরকার, ওইখানে টাকার সরকার। আমরা এই জায়গাটা একটু বলতে চাই, শুধু এইটুকু হিসাব দিয়ে বলছেন যে এই যে ছেলে মেয়েগুলো, আমাদের বয়সের তুলনায় কিন্তু সব ছেলে মেয়ে, তাই না? জীবনের একটা পর্যায়ে তারা গড়ে তুলছে, সেই পর্যায়ে তাদের চোখে মুখে অনিশ্চয়তা। একটা রাষ্ট্রের জন্য এটা কত ক্ষতির কারণ। আকাশ ভাইকে আজকে আমরা এখানে ডেকেছি, আকাশ ভাইকে বলার সাথে সাথে আকাশ ভাই রাজি হয়ে গেছেন। তিনি এখানে আপনাদের কথা শুনে নিশ্চয়ই তিনি তার একটা তথ্য পাচ্ছেন, উপাত্ত পাচ্ছেন, তার গবেষণার কাজে লাগবেন। তিনি তার কলম চালাবেন এখানে যে কিভাবে আমাদের যৌবনটাকে ধ্বংস করে দিয়ে, যৌবনটাকে ব্যবসার পণ্য বানিয়ে দিয়ে একদল মানুষ মুনাফার পাহাড় গড়ে তুলছে। তারপরে তোমরা বলো বাংলাদেশে গণতন্ত্র। এটা কি শোষকদের গণতন্ত্র, শোষণ করার গণতন্ত্র, নাকি এই সমস্ত মানুষদেরকে রক্ষা করার গণতন্ত্র? তার লেখায় এগুলো আসবে। তিনি আপনাদের কি করতে পারবেন আমরা জানি না। মাসুদ কামাল ভাই কালকেই হয়তো, আজকে তার যে আবেগ আমি দেখেছি, আজকেই হয়তো তিনি রাত্রেই হয়তো তিনি তার একটা এপিসোড তৈরি করবেন। অন্তত লক্ষ লক্ষ মানুষের কাছে আপনাদের কান্নাটা তার মাধ্যমে পৌঁছে যাবে। তিনি তো বলবেন যে আজকে আমি এমন জায়গায় গিয়েছিলাম যেখানে গিয়ে নিজেকে আমার অপরাধী মনে হয়েছে, যে আমি তাদের জন্য কিছু করতে পারি নাই, আমি তাদেরকে অসহায় মনে করি নাই, কিন্তু নিজেকে অসহায় মনে করেছি যে এই মানুষটার জন্য কিছু করতে পারি না, এর চেয়ে বড় অসহায়ত্ব আর আছে। সেই কথাগুলো মাসুদ কামাল ভাই বলবেন। শ্রম সংস্কার কমিশনের প্রধান, তিনি তার কলমের যতটুকু জোর আছে সেইটা দিয়ে তিনি সুপারিশটা করবেন যে এত বড় অপচয়, এত বড় অপমান, এত বড় অন্যায় বাংলাদেশে হতে পারে না।
আমাদের শ্রম আইন একটা আছে, কেউ নাকি আইনের ঊর্ধ্বে নয়। শ্রম আইনে না বলা আছে 100 ধারায়, 108 ধারায়, 100 ধারায় কি বলা আছে যে 8 ঘন্টা কর্মদিবস হইবে। আউটসোর্সিং এর ক্ষেত্রে শ্রম আইন কই? এইটা বলার কেউ নাই, এটা দেখার কেউ নাই। আইনের দৃষ্টিতে কি সবাই সমান? আইনের দৃষ্টিতে সবাই সমান হলো কোন? সেইটাই। আবার আমাদের শ্রম আইনে বলা আছে শ্রমিকের ধরন কেমন হবে, বলে স্থায়ী শ্রমিক হবে, অস্থায়ী শ্রমিক হবে, বদলি শ্রমিক হবে, শিক্ষানবিশ শ্রমিক হবে, শিক্ষাধীন শ্রমিক হবে, মৌসুমী শ্রমিক হবে। এই তো শ্রমিক এই ধরনের শ্রমিক হবে। তো ওখানে তো কোথাও লেখা নেই আউটসোর্সিং শ্রমিক হবে। তাহলে আইনে যেটা নাই 2018 সাল থেকে এটা হয় কেমন করে? আমরা না খুব গণতন্ত্রের কথা বলেছি, কোথাও কোনো কেউ এটা নিয়ে কথা বলেন নাই কেন? কারণ অনেকগুলো বিষয় আছে। আপনারা একটা কথা বলেছেন যে এখানে নিশ্চয়ই একটা কিছু মধু আছে। মধুটা কিরকম? এই যে 6 লক্ষ শ্রমিক কর্মচারী প্রতি মাসে যদি তারা গড়ে 15,000 টাকা করেও বেতন পায়, অনেকে 8-9 হাজার টাকা পায়, কেউ 16-17 হাজার পায়, 15,000 টাকা করেও যদি পায়, তাহলে স্ট্রেট প্রতি মাসে সরকারকে 2250 টাকা করে ভ্যাট দেয়। বছরে 1650 কোটি টাকা আমরা ভ্যাট দিই, তার উপর আবার নতুন ভ্যাটের খরচ আসছে না? এই যে এখন মোবাইলে আপনারা সব ভিডিও করছেন, এর জন্য প্রতি 100 টাকায় 39 টাকা করে সরকারকে দিচ্ছেন আপনারা। তার মানে আপনি বেতন কম পান, অসুবিধা নাই, ওনার কিন্তু ভ্যাটের কমতি হচ্ছে না। আপনার চাকরির নিশ্চয়তা আছে কিনা আছে এটা বড় কথা নয়, তার কিন্তু শোষণের নিশ্চয়তাটা আছে। আগামী বছর চাকরি থাকবে কি না থাকবে এটা বিষয় না, ওই ঠিকাদারের কিন্তু আগামী বছর নতুন করে তার কোম্পানির আবার কাজ পাবে সেই নিশ্চয়তা আছে। 6 লক্ষ শ্রমিকের জন্য 1300 কোম্পানি, 6 লক্ষ শ্রমিক, তার সঙ্গে 1300 কোম্পানি, গড়ে প্রত্যেকটা কোম্পানিতে 461 জন করে শ্রমিক থাকার কথা। যদি 200 জনের একটা শ্রমিক হয়, কেউ যদি 200 জন নিয়ে একটা কোম্পানি করে, আমি বসে বসে হিসাব করছি তার কত খরচ হবে। ধরেন 200 জনের একটা করতে গেলে যদি 50,000 টাকার একটা অফিস ভাড়া নেয়, বছরে 6 লাখ টাকা তারা অফিস ভাড়া দিতে হবে। অফিস খরচ, স্টাফ খরচ, স্টাফের বেতন, এই সব মিলিয়ে ধরেন অফিস খরচ বছরে যদি 7 লাখ টাকা হয়, স্টাফের বেতন যদি তিনি দেন 20,000 টাকা করে 5 জন স্টাফ রাখেন, তাহলে বছরে 12 লাখ টাকা দিবেন। কাজ পাওয়ার জন্য ওই সচিব থেকে শুরু করে সবাইকে ঘুষ দিতে হবে, ঘুষ ছাড়া তো কাজ হবে না, ফলে এই ঘুষের জন্য 10 লাখ টাকা দিবেন। সব মিলিয়ে তার বছরে 40 লাখ টাকা দিলে খরচ করবেন। 200 জনের একটা যদি কোম্পানি কেউ করে, এক বছরে শুধু নিয়মিত কমিশন বাবদ তার আয় হবে 1,20 লাখ টাকা। 40 লাখ টাকা খরচ বাদ দিলে 80 লাখ টাকা হচ্ছে তার আয়। মাসে 80 লাখ টাকা, বছরে 80 লাখ টাকা হলে এর সঙ্গে অন্য বাদ, আমি যদি নিয়োগের জন্য আরো 1 লাখ টাকা করে নিচ্ছে, এটা যদি বাদও দেই, সে যদি সৎ হয়, তারপরে সৎ চোর, মানে চোরের মধ্যে যদি 2 ধরনের চোর বলি, অসৎ চোর আর সৎ চোর, মানে নিয়ম মাফিক চুরি করেছে, নিয়ম মাফিক চুরি করলেও তার বছরে 80 লাখ টাকা আয় হয়, তাহলে মাসে প্রায় 7 লাখ টাকা। অধ্যাপক এম আকাশ বাংলাদেশের সেরা অর্থনীতিবিদের একজন, মাসে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত টাকা পান, কত টাকা পেতেন? একজন অধ্যাপক হতে গিয়ে তাকে যে জ্ঞানের চর্চা, জ্ঞানের সাধনা করতে হয়েছে, মাসে 2 লাখ 2.5 লাখ টাকা তাকে দেওয়া হয় নাই, কিন্তু শুধু ওই মানব কেনা বেচা করে তিনি মাসে 7 লাখ টাকা মুনাফা করছেন। তাহলে এর চেয়ে বড় প্রফিটেবল বিজনেস আর আছে? যদি 200 জনের কোম্পানি হয়, আর যদি 200 কে যদি 2000 করে দেয়, তাহলে তারা BMW গাড়ি চড়বে, তো BMW গাড়ি কি এম আকাশ চড়বে? কিভাবে একদল মানুষকে লুটপাট করার একটা অবাধ সুযোগ করে দেওয়া হয়েছিল 2018 সালের আইনের মধ্য দিয়ে। এখন আমরা বললাম 2018 সালের আইন খুব খারাপ। আচ্ছা, 2018 সালের আইন যদি খুব খারাপ বলি, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর নৈতিক দায়িত্ব পড়ে 2018 সালের ওই খারাপ আইনটা বাতিল করা। ওইটা যদি উনি বাতিল না করেন, তাহলে উনিও খারাপ, ইনিও খারাপ। এই কথা তো আমাদের শক্ত করে বলতে হবে না? তখন যদি বলে সরকারের ভাবমূর্তি আপনারা নষ্ট করছেন,
সরকার একটা ভাব নিয়ে থাকবে। ওই ভাব দিয়ে আমাদের কি হবে যদি আমার ভাব না জোটে? ফলে আমরা এই কথাটা পরিষ্কার করে আপনাদের কাছে বলতে চাই, আন্দোলনের যে পথে আপনারা আছেন এই পথটা ছাড়বেন না। একটা জিনিস খেয়াল করুন, আমার মেয়েরা এখানে আছে, এরা কেউ বয়সে আমার মেয়ের চেয়ে বড় হবে না, কিন্তু এই মেয়েরা যখন কাঁদে তখন আমাদের মতো বয়সের মানুষদের কেমন লাগে? কোন একটা দরিদ্র বাবা যদি শোনে তার মেয়েটা বাচ্চা হবে, কষ্ট করে হলেও একটু দুধ, একটু কলা, একটু ডিম এগুলো খাওয়ার ব্যবস্থা করে। মারে তোর জন্য তো আর কিছু আনতে পারিস না, তোর জন্য ভালো করে একটু ফটল খাস। এখন আমার মেয়েদের অবস্থা হয়েছে, যদি মেয়েদের পেটে বাচ্চা আসে, মেয়েটা চিন্তা করবে চাকরিটা কি থাকবে? আগামী বছর তো চাকরি থাকবে না, সন্তান তো পেটে অন্তত 10 মাস থাকবে, চাকরিটা যে 2 মাস পরে চলে যাবে, তখন কি হবে? ওই সন্তানটা তো 18 বছর বয়স পর্যন্ত তাকে পড়াশোনা করাতে হবে। আমার চাকরিটা কি 18 বছর থাকবে? এই 6 লক্ষ ছেলে মেয়ে তারা কি বিয়ে করবে না? তারা কি বিয়ে করে নাই? তাদের কি বাচ্চা কাচ্চা নাই? তাদের নিজেদের জীবন যেমন হোক না কেন, বাচ্চাদের কথা ভাবলে তাদের বুকে কিরকম কষ্ট হয়। রাষ্ট্র কি এতটা মানবিকও হবে না যে মানুষের কষ্টটা বুঝবে না? আমরা আমাদের শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে হিসাব করে দেখানো, রাষ্ট্র তোমার কিন্তু একটা পয়সা বাড়তি দিতে হবে না, তুমি শুধু যে কাজটা করো, যে টাকাটা তুমি ঠিকাদারকে দাও ওই টাকাটা ওনার হাতে দাও। তুমি তো টাকাটা দিচ্ছই, তুমি তো একটা পে স্কেল ঠিক করেছো, যার টাকা তার হাতে দাও, মাঝখানে তোমার ঠিকাদার কেন? একসময় আমরা দিল্লির সম্রাটরা তারা যাকে পছন্দ করতেন তাদেরকে জায়গিরদার দিয়ে দিতেন, তোমাকে এই জায়গাটা জায়গির দিয়ে দিলাম, এই জায়গা সব তোমার। এখন এই ক্ষমতায় যারা থাকে তারা জায়গিরদার নাই, ঠিকাদার আছে, এই তোমার এই ঠিকাদারটা দিয়ে দিলাম, লুটপাট করে খাও। এক একজন ক্ষমতায় বসে সম্রাট হয়ে যাচ্ছে এবং ঠিকাদার বানিয়ে দিচ্ছে। আমরা বলছি টাকা দেবে সরকার, ঠিকাদারের কি দরকার? তাহলে সরকারের টাকা সরকারের কাজ করবে, মাঝখানে কোনো ওই রক্ত চোষার যোগ আমরা দেখতে চাই না। এই কথাগুলো আপনারা দীর্ঘদিন ধরে বলছেন। এর সঙ্গে ছোট্ট দুটো কথা বলে আমি শেষ করব। মানুষকে যত বেশি কাজ করানো যায়, স্যার ভূমি জরিপে মিডিয়া নামের একটা মেয়ে সে মাতৃত্ব হওয়ার কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। আচ্ছা রিসেন্টলি হ্যাঁ, এইরকম দুঃখের কথা দেখেন, কত ঘটনা এরকম আসছে প্রতিদিন। তো সেটা বলছিলাম যে এক সময় শোষণটা বাড়ানোর জন্য পুঁজিপতিরা নিয়ম করলো কি ডিভিশন অফ লেবার করবে, এক একজনের এক একটা কাজ, আলাদা আলাদা কাজ, সব কাজগুলোকে একত্রিত করে একটা বড় কাজ করবে, প্রত্যেককে আলাদা আলাদা করে সেকশন করে দাও। ডিভিশন অফ লেবার করেও যখন মুনাফা তাদের লোভ মিটছে না, তখন সেখান থেকে তারা নিয়ে আসলো কোনো স্থায়ী কাজ থাকবে না, স্থায়ী কাজ থাকবে না। তারপরে কি? তারপরে আসলো যে আউটসোর্সিং এর জায়গায়, মানে ক্রমাগত ওদের মুনাফা বাড়ানোর চেষ্টা তারা করছে, আর কাজের মাথার শ্রমিকের ঘাড়ের উপর কাজের বোঝা চাপানোর চেষ্টা করছে, চাবুক মেরে কাজ করানোর ফন্দি ওদের। ফলে এই চাবুক মেরে কাজ করানোর ফন্দি, চাবুক মানে এটা হচ্ছে অর্থের চাবুক, টাকার চাবুক। একটা জিনিস খেয়াল করে দেখেন, প্রতি বছর মূল্যস্ফীতি হয়, জিনিসের দাম বাড়ে, বাসা ভাড়া বাড়ে, বিদ্যুতের বিল বাড়ে, গ্যাসের দাম বাড়ে, শিক্ষা চিকিৎসার খরচ বাড়ে, সাথে সাথে তো আপনাদের অভিজ্ঞতাও বাড়ে। 1 বছর চাকরি করার পর অভিজ্ঞতা বাড়ে না, তারপরে দক্ষতা বাড়ে না, কিন্তু বেতন বাড়ে না। তাহলে জিনিসের দাম বাড়ে, আপনার দক্ষতা বাড়ে, কিন্তু বেতন বাড়ে না। তাহলে কি বাড়ে? বাড়ে বৈষম্য, বাড়ে অনিশ্চয়তা, বাড়ে দুঃখ। ফলে সবকিছুর একটা বাড়তি হচ্ছে, শ্রমিকের জন্য দুঃখ বাড়ে, ওনাদের জন্য মুনাফা বাড়ে। এইটা কতদিন আপনারা চালাবেন? এইটা হচ্ছে আমরা রাষ্ট্রের কাছে জানতে চাইবো। আমরা আর একটা কথা বলতে চাইবো, ডাটাবেজ যারা সুরক্ষিত করবে তাদের চাকরিটার সুরক্ষা নাই। হাসপাতালে যে নিয়মিত সেবা দেবে তার নিজের জীবনের কোনো নিশ্চয়তা নাই। আমাদের এই যে কত সেক্টর, আমরা তো সেই পানি উন্নয়ন থেকে শুরু করে আমাদের সচিবালয় পর্যন্ত, সচিবালয় থেকে 13টা আউটসোর্সিং কোম্পানি তারা লোক সাপ্লাই দেয়। 13টা আউটসোর্সিং কোম্পানি লোক সাপ্লাই দেওয়ার ফলাফল কি দেখলাম? যখন আগুন লাগলো, কে দায়িত্ব পালন করলো? 8 তলা একটা পুকুর পুড়ে মরে গেল,
আচ্ছা কুকুর 8 তলায় উঠেছিল কেন, এই প্রশ্নের জবাব দেওয়ার কেউ নেই, কারণ সব তো আউটসোর্সিং। তার মানে নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তাও কিন্তু বিঘ্নিত হচ্ছে। তাহলে এরা কি পরিকল্পিতভাবে নিরাপত্তা বিঘ্নিত করতে চায়? কারণ নিরাপত্তা বিঘ্নিত করাও তাদের জন্য লাভজনক। তাহলে আউটসোর্সিং শুধুমাত্র শ্রমিকদের ক্ষতি করছে তা না, রাষ্ট্রগত ঝুঁকিপূর্ণ করছে। সবচেয়ে বেশি ক্ষতি করছে আমাদের সমাজের ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে। 6 লক্ষ তরুণ যুবক, তাদের জীবনের সামনে কোনো স্বপ্ন থাকছে না। এই মানুষগুলোর জীবনের যে অনিশ্চয়তা, তার ছাপ পড়ছে কমপক্ষে 6 লক্ষ শিশু সন্তানের উপরে। আর এই 6 লক্ষ তো আর আসমান থেকে পড়ে নাই। আমরা একটু আগে কোরআন তেলাওয়াত শুনেছি, কোরআনের সেই পবিত্র বাণীর মধ্যে আছে যে তার কোনো পিতাও ছিল না, তার কোনো পুত্রও নেই। এটা আল্লাহর ক্ষেত্রে। ওরা কি মানুষকেও এরকম মনে করে নাকি? তাহলে মানুষের তো পিতা আছে, মানুষের তো পুত্র আছে। তার পিতার প্রতি একটা কর্তব্য আছে, পুত্রের প্রতি একটা দায়িত্ব আছে, কিন্তু তার বেতনটা নাই। দায়িত্ব পালন করবে কেমন করে? এই বিষয়গুলো আমরা, আপনাদের কথাগুলো, বেদনাগুলোকে আন্দোলনে দেখতে চাই। চোখের কান্নার জল মোছানোর ক্ষমতা আমাদের নাই ভাই, কিন্তু আন্দোলনটা যেন না ছাড়েন এই কথাটা বলার একটু অধিকার আমাদের আছে। তার সাথে সাথে একটা জিনিস শুধু সতর্ক করার অধিকার আছে, দুঃখ যেখানে বেশি, শোষণও সেখানে বেশি, এবং এইটাকে কেন্দ্র করে লুণ্ঠনটাও সেখানে বেশি। আউটসোর্সিংদের নিয়ে আসেন, একটা রিড করে দেই, সবাই 2000 টাকা করে দেন। ও চিন্তা করে 6 লক্ষ আউটসোর্সিং কর্মী, 2000 টাকা করে দিলে 12 লক্ষ টাকা হয়। এইরকম একটা, মানে 12 লক্ষ না, 1,20 লক্ষ টাকা হয়। এই ধরনেরও একটা কিন্তু আপনাদেরকে নিয়ে খেলা চলে। আপনাদেরকে কতভাবে বিভক্ত করে রাখা যায় তা নিয়েও ষড়যন্ত্র চলে। কতভাবে আন্দোলনের পথ থেকে আপোষের পথে নিয়ে যাওয়া যায় সেটারও ব্যবস্থা করা যায়। আমার পিছনে 500 আউটসোর্সিং কর্মী আছে, তাদের দুঃখটা তখন আমার জন্য বাণিজ্য হয়ে গেল। ও তো 500 জনের নেতা, ওর একটু সুযোগ সুবিধা দাও। এইরকম করে করেও কিন্তু অনেক ক্ষেত্রে দুঃখটা বাড়ায়। আমরা তো আপনাদের কাছে এইটুকু বিবেকের প্রতিধ্বনিটা করতে বলবো যে আমি কিছু করতে না পারি, আমি আউটসোর্সিংটা ক্ষতি করব না। আমি কিছু করতে না পারি, আমি কোনো ভুল পরামর্শ দেব না। আমি হয়তো দাবি আদায় করে দিতে না পারি, কিন্তু এই দাবি আদায়ের নামে আমি কোনো কমিশন বাণিজ্য করবো না। এই কথাগুলো আপনাদের মধ্যে থাকতে হবে। ফলে আপনারা আন্দোলনের মধ্যে আছেন, আন্দোলনের মধ্য দিয়ে দাবিটা আদায় করতে হবে। একটা স্থায়ী কাজ, সেই স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিয়োগ করা যায় না। এই বিধানটাকে সামনে রেখে আমরা আপনাদের পক্ষে যতখানি সম্ভব আন্দোলন করব। আপনারাও সেই আন্দোলনে থাকবেন। এটা আমাদের সবার জন্য প্রয়োজন, এইটা আমাদের রাষ্ট্রের জন্য প্রয়োজন, সমাজের জন্য প্রয়োজন, শুধু আপনাদের জন্য প্রয়োজন তা না। যদি আউটসোর্সিংটা স্থায়ী হয়ে যায়, ভবিষ্যতে আপনাদের সন্তানদের কথাও যদি ভাবেন, তাদের জীবনটা কেমন হবে? বাপের জীবন তো আউটসোর্সিং হিসেবে চলে গেল, ছেলের জীবনও কি এই আউটসোর্সিং এ যাবে? ফলে আমাদের ভবিষ্যতের সন্তানদের কথা ভেবেও কিন্তু আন্দোলনের কথা থাকতে হবে। সেই আন্দোলনে আপনারা থাকবেন, এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে অনেক অনেক ধন্যবাদ কমরেড রাজিবুজ্জামান রতন স্যারকে। ওনার প্রত্যেকটি কথা আমাদের হৃদয়ের কথা, ওনার প্রত্যেকটি কথা আমাদের চাওয়া পাওয়ার কথা। আসলে স্যারের প্রতিটি কথা আমরা খুব নিরিবিলিভাবে শুনছিলাম, আর আসলে খুব নিজেকে অসহায় মনে করছিলাম যে আসলে আমরা যারা হচ্ছে স্থায়ী কর্মচারী আর আমরা যারা আউটসোর্সিং কর্মচারী, আমাদের কতটুকু তফাৎ আছে, বিষয়গুলো আপনার কথা থেকে ফুটে উঠেছে। এ পর্যায়ে আমাদের সম্মুখে আউটসোর্সিং এর এই লাঞ্ছিত, বঞ্চিত অথবা আমাদের এই চাওয়া পাওয়া সম্পর্কিত বক্তব্য পেশ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি, বিনীত আহ্বান করছি জনাব অধ্যাপক এম.এ. আকাশ স্যারকে, বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক চেয়ারম্যান অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, স্যারকে স্যারের বক্তব্য পেশ করার জন্য বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ
পক্ষ থেকে বিনীত আহ্বান করছি। আপনারা জানেন যে বর্তমান সরকার দাবি করে যে তাদেরকে যারা ক্ষমতায় বসিয়েছে, অর্থাৎ অগাস্টে যেই ছাত্র জনতার অভ্যুত্থান, তাদের একটা নীতি হচ্ছে বৈষম্যহীন সমাজ গড়ে তোলা। তারা দাবি করেন, তার মানে সেই হিসাবে ডক্টর ইউনূস দাবি করেন যে তিনি অন্তর্বর্তীকালীন সরকার হলেও তিনি চেষ্টা করবেন এমন কিছু সংস্কার করতে যাতে এখনই বৈষম্যহীন সমাজ তৈরি হয়, অথবা বৈষম্যহীন সমাজের যেটুকু বৈষম্য কমানো যায় সেটুকু তিনি করবেন, আর বাকি কাজগুলো ভবিষ্যতে হবে। শ্রমিকদের ক্ষেত্রে বৈষম্য কমানোর জন্য তিনি একটা কমিশন তৈরি করে দিয়েছেন, তাদের সুপারিশ হয়তো সুলতান ভাই তৈরি করছেন, দিবেন। তাহলে প্রশ্ন একটা আসে যে আমরা কি কমাবো, কিভাবে কমাবো, কোথায় কমাবো, এগুলো তো আমাদের খুঁজে বার করে দেখতে হবে। আপনাদের যে আউটসোর্সিং লেবারের যে সিস্টেম, এই যে ব্যবস্থাটা আছে, যেটা 2018 সালে একটা পরিপত্র জারি করে করা হয়েছে, এটা কিছুটা নিয়ম কানুন তৈরি করা হয়েছে, কিন্তু সেখানে কতগুলো বৈষম্য আছে। বৈষম্য শব্দটার অর্থ হলো খুব সোজা, সেটা হলো একই কাজ করে আমি যদি বেশি পাই, ও যদি কম পায়, তাহলে আমাদের মধ্যে বৈষম্য হয়ে গেল। একই কাজ করে, একই রকম কাজ করে, একই রকম দক্ষতা নিয়ে, একই রকম যোগ্যতা নিয়ে, মানে একই রকম জিনিসের জন্য একই রকম, বিভিন্ন রকম হলে বিভিন্ন রকম। আমরা মুড়ি মুরগির এক দর চাচ্ছি না, কিন্তু মুড়ির দুইটা দর থাকতে পারবে না, মুড়ির একটা দামই থাকবে। এইটা তাহলে নীতি হওয়া উচিত এই সরকারের। এখন আমি, আপনারা যে বইটা আমাকে দিয়েছেন, এই বইটাতে আমি কতগুলো বৈষম্যের চিহ্ন দেখতে পাচ্ছি। 1 নম্বর বৈষম্য আপনারা লিখেছেন যে আমাদের মধ্যে কাজের তফাৎ নাই, খালি আমরা হলাম অস্থায়ী কর্মী আর ওরা হলো স্থায়ী কর্মী। একই কাজ আমরা করছি, সেটা নার্স বলেন, মানে হাসপাতালে বলেন, পরিচ্ছন্নতা কর্মী বলেন, কিন্তু 2 রকম লোক কাজ করছে। এক রকম লোক হচ্ছে স্থায়ী, আরেক রকম হচ্ছে অস্থায়ী। স্থায়ী অস্থায়ীটা তো হলো একটা চুক্তির ব্যাপার। তার মানে স্থায়ী যে চুক্তি হবে, কাজের যে শর্ত হবে, অস্থায়ী চুক্তিও তাই হবে, কারণ কাজের তো তফাৎ নাই, খাটনির তো তফাৎ নাই। আর যদি আপনি বলেন যে দক্ষতার তফাৎ আছে, একই স্থায়ী কাজ, কেউ হয়তো MA পাস, কেউ হয়তো আর একটু কম পাস, তাহলে সেই ক্ষেত্রে একটা তফাৎ হতে পারে, সেটা চুক্তিতে হতে পারে। সেটা মানে যোগ্যতা, দক্ষতা, বা স্থায়ী কাজে কেউ 2 ঘন্টা কাজ করলো, কেউ 3 ঘন্টা কাজ করলো, যে বেশি কাজ করবে সে একটু বেশি পাবে। মানে বৈষম্যের ব্যাপারটা আমাদের দেখতে হবে, সমান কাজ করে সমান দক্ষতার লোক কম পাচ্ছে কিনা। এইটা হলো আমরা দাবি করতে পারি ন্যায়সঙ্গত ভাবে এবং সরকারের কাছে। এখন প্রথম আপনারা বলেছেন, প্রথম বৈষম্যটা যে ওরা বেতনও পায়, ভাতাও পায়, আপনি শুধু মাসিক বেতন পান। 1 নম্বর বৈষম্য। কেন আমি পাবো না? আমি কি, তাহলে আমাকে বার করে দেখাতে হবে যে এই কারণে আপনি ভাতা পান না, এই কারণেও পান, কিন্তু সেটার তফাৎটা আমাকে দেখাতে হবে, সেটা কিন্তু দেখাতে পারছে না। 2 নম্বর আপনি লিখেছেন যে স্থায়ী কর্মীরা যদি বেশি ঘন্টা খাটে, না খাটে, একটা বোনাস পায়, আপনি তা পান, তাহলে একটা বোনাসের ক্ষেত্রে একটা বৈষম্য আছে। 3 নম্বর হলো উৎসব বোনাস পায়, ঈদের বা পূজার বোনাস পায়, আপনি পান না। পোষার ভাতা পায়, শিক্ষকের আর সন্তানের শিক্ষা ভাতা পায়, চিত্ত বিনোদন ভাতা পায়, আপনার তো চিত্ত বিনোদনের কোনো প্রশ্নই না। বছরে 2টা ইনক্রিমেন্ট ইনসেন্টিভ বোনাস পায়, আপনি
পান না। কোন কোন প্রতিষ্ঠান আছে যেখানে হয়তো আপনিও চাকরি করেন, ও চাকরি করে, ও লভ্যাংশ পায়, আপনি লভ্যাংশ পান। সকল প্রকার ছুটির সুবিধাও পায়, আপনি পান না। শুধুমাত্র স্থায়ী কর্মচারী হওয়ার কারণে অনেক ক্ষেত্রে দুর্নীতি করলেও শাস্তি নাই। আপনি পান থেকে চুল খসলে আপনার শাস্তি আছে। বিশেষ প্রণোদনার ব্যবস্থা আছে স্থায়ী চাকরিতে, যাতে ওদেরকে একটা ট্রেনিং দিন, একটা বাইরে পাঠায়। আপনার তো এসব কোনো ভাবে। এর সঙ্গে আপনারা যোগ করেছেন যে আপনি মহিলা হলে আপনি মাতৃত্বকালীন ছুটি পান না, ও পান। তাহলে আমরা আজকে আমাদের যিনি উপস্থিত আছেন তাকে বলবো যে আপনি এই বৈষম্যগুলো দূর করেন। আপনার সরকার স্বীকার করে নিয়েছে যে আমরা ক্ষমতায় এসেছি বৈষম্য দূর করতে, তাহলে এই বৈষম্যগুলো দূর করেন। এই বৈষম্য তখন বলবে যে এই বৈষম্যগুলো দূর করলে তো আপনাদেরকে স্থায়ী করে নিতে হয়, বলবে আর কি, যেখানে ওকে যে সুবিধা দিই আপনাকেও যদি এই সুবিধা দিতে হয় সব, তাহলে আপনাদের স্থায়ী করে নিতে হবে। আমরা বলবো যে আপনি স্থায়ী করবেন কি অস্থায়ী করবেন সেটা প্রশ্ন না, প্রশ্ন হলো আপনি তাকে ওই যাদেরকে আপনি স্থায়ী করেছেন তাদের জন্য রাজস্ব থেকে যেই বাজেট বরাদ্দ করেছেন, যেই বাজেট আমরা এখন আর মানে শ্রমিকের তফাৎ ওগুলো আর দেখছি না, দেখছি 6 লক্ষ শ্রমিক, 6 লক্ষ স্থায়ী শ্রমিক, 6 লক্ষ অস্থায়ী শ্রমিক। আমাদের দাবি হবে 6 লক্ষ স্থায়ী শ্রমিকের জন্য যেই বাজেট আপনার আছে 6 লক্ষ অস্থায়ী শ্রমিকের জন্য সমান বাজেট দিতে। তাইলে আমরা বুঝবো যে মানে ওটাকে আবার ভাগ করে নিতে হবে, কোন জায়গায় কি রকম দিতে হবে। মানে আমি বলছি যে একই রকম জিনিসের 2 রকম দর হইতে পারে। আচ্ছা, এটা করতে গেলে 18 সালে বলেছে যে আমরা ওই একই দর দিতে পারবো না, আমরা খালি মাসিক বেতনটা দিব। আচ্ছা, এই প্রথম একটা ভুল নীতি তৈরি হয়ে গেল। ওই অন্যান্য আমাদেরকে যে সুবিধা দিতেন আমাদেরকেও মাসিক বেতনের সঙ্গে অন্যান্য সুবিধা দিতে হবে। এই দাবিটা খুবই একটা মানে খুবই একটা মানে ন্যায়সঙ্গত দাবি। তারপরের দাবিটা হচ্ছে যে আপনি যদি শুধু মাসিক বেতন দেন, আচ্ছা আমি মাসিক বেতনের ক্ষেত্রে সমতা রাখবো, একই কাজের জন্য ওকে যেই মাসে বেতন দিই আপনাকেও তাই দিই। তা কি হচ্ছে? হচ্ছে না, কারণ মাঝখানে তো ঠিকাদার। আপনি ঠিকই দিচ্ছেন 12,000 কোটি টাকা বা 12,000 যা হোক,
হুমকি দিয়ে গেল, এটা আমাদের প্রতি একটা জবাবদিহিতার চাপ। এই জবাবদিহিতা আমরা চাই এবং এই জবাবদিহিতা আমরা যদি কাজ শুরু করছি তার আগে থেকে আমরা এই দায়বদ্ধতা অনুভব করি যে দায়িত্ব আমাদের দিতে দেওয়া হয়েছে এটি কোনো পদদের ব্যাপার না, এটি একটি স্বাধীন নির্বাচন আপনার কমিশন, আমরা সরকারের কোনো অংশ না বা অঙ্গ না, এবং ওই কমিশন এই দায়বদ্ধতা থেকে কাজটা করবে এবং এখানে আমরা এই কাজটা শুরু করেছি আমরা বহু আগে জীবনের একটা প্রথম দিকে। এখানে আমাদের আনুষ্ঠানিকভাবে সরকার একটা ঘোষণা দিয়েছে যে তারা করবে এবং সেটা দায়িত্ব দিতে আমরা দায়বদ্ধতা হিসাবে নিচ্ছি এবং আমাদের প্রথম দায়বদ্ধতা হচ্ছে আপনাদের কাছে, যাদের কাছ থেকে আমরা মতামত নিচ্ছি, যে যাদের বৈষম্য দূর করার সুপারিশ করার জন্য আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করব এবং আমরা চেষ্টা করছি যাতে মতামতের প্রতিফলন ঘটানোর ক্ষেত্রে কোনো ব্যত্যয় না হয়। কিন্তু সাথে সাথে আমরা এটাও আপনাদেরকে বলেছি, আপনাদের প্রথম মিটিংও বলেছিলাম, আজকেও বলতেছি যে আমাদের কাছে কিন্তু প্রত্যাশার চাপ অনেক বেশি, সময়ের চাপটা আছে, প্রত্যাশার চাপ আছে, খুব স্বাভাবিক। 1.5 কোটি মানুষ কমপক্ষে 800 প্রকার সমস্যায় জর্জরিত, তাদের মানুষের প্রত্যাশা থাকবে। কিন্তু কমিশন যদি সুপারিশ করতে পারবে, এর বাইরে যেটা করতে পারবে সেটা হচ্ছে আপনারা যখন কমিশনের সুপারিশ নিয়ে এগিয়ে যাবেন তখন আপনাদের পাশে থাকতে পারবে, কমিশন সমস্যার সমাধান করতে পারবে না। এই ধরনের কোন অথরিটি কমিশনকে দেওয়া হয়নি। এই প্রত্যাশা আমি নিশ্চিত করতে চাই, যাতে পরে আপনাদের মধ্যে এই ধরনের ক্ষোভ জন্ম না নেয় যে আমরা তো আপনাদের কাছ থেকে কিছু পেলাম না। এই ম্যান্ডেট আমাদের নাই, ক্ষমতাও নেই আমাদের এটা, কিন্তু অবশ্যই আমাদের ক্ষমতা আছে আপনাদের সাথে থাকার, আপনাদের এই ক্ষমতা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা জন্ম থেকে অর্জন করেছি। আমি আরেকটি জিনিস বলবো, যেহেতু এখানে আকাশ ভাই আছেন এবং আমি আগেই বলেছি আমাদের রাজনৈতিক নেতা রতন ভাই আছে, আমি কিন্তু এই 2-3 মাস ধরে এটাও চিন্তা করি যে আজকের সমাজ এখানে পৌঁছানো কেন। আমি একা যখনই থাকে এটা চিন্তা করার চেষ্টা করি। এত কুৎসিত ছিল না, আমরা যখন ট্রেড ইউনিয়ন একটা মাঠ পর্যায়ে করেছি তখন অভাব ছিল, দেশের অর্থনৈতিক অবস্থা এর চেয়ে খারাপ ছিল, বেতন কাঠামো অনেক খারাপ ছিল, বঞ্চনা ছিল, কিন্তু এত কুৎসিত কিন্তু ছিল না। অর্থাৎ মানুষ একটা জনসভায় এসে শ্রমজীবী মানুষ এবং সেই শ্রমজীবী মানুষের মধ্যে যারা সংগঠনের সাথে যুক্ত তারা আত্মহত্যার কথা বলবে, তারা চোখের পানি ফেলবে, সমাজ কিন্তু এত কুৎসিত কোনোদিন ছিল না। এটা কেন হলো? আমার কাছে কেন যদি মনে হয় এটা আমাদের যেমন ব্যর্থতা, এটা অনেক ব্যর্থতার সামনে সমাহার। গত 2 দশক থেকে 2 থেকে 3 দশক যাবত এই দেশের সমস্ত আলোচনা হচ্ছে এক ধরনের উপরিকাঠামোর রাজনীতি, নির্বাচন কি হবে, সংবিধান কি হবে, আপনার ওই নেতাকে কি করলেন, কোন দল কি করলেন, এই সমস্ত নিয়ে এদেশের জনমানুষের দুঃখ কষ্ট নিয়ে আলোচনা বিশ্লেষণ আমার মনে হয় খুব বেশি আমরা দেখতেছি না। এই জন্য উপেক্ষিত হতে হতে আপনি দেখেন সমস্ত টকশো একটা বিশ্লেষণ করেন 80% নির্বাচন নিয়ে, সমস্ত কলামগুলো বিশ্লেষণ করেন দেখবেন 80% হচ্ছে কোন দলের কে কি করতেছে, এই সমস্ত আলোচনা কে কি করেছে। পত্রিকা রেটিং বিশ্লেষণ করেন, শিরোনাম বাংলাদেশের 95% শিরোনাম থাকবে রাজনৈতিক দলের লোকজন কি করতেছে, রাজনৈতিক দলগুলো জনমানুষের কথা মানে বলছে, এই নিয়ে এদের সাথে জবাবদিহি করা হচ্ছে না, তাদেরকেও জবাবদিহি করা হচ্ছে নির্বাচন পদ্ধতি নিয়ে তারা কি বলতেছে। এই যে দীর্ঘদিন যাবত বুদ্ধিভিত্তিক জায়গায়, আপনার রাজনীতির জায়গায়, আলোচনার জায়গায় জনমানুষকে যে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে, শ্রমজীবী মানুষকে, শ্রমজীবী মানুষের দুঃখ কষ্ট, তার অধিকার বঞ্চনা, এর প্রতিফলন আজকে বাংলাদেশকে সমস্ত জায়গায় রন্ধে রন্ধে ছেড়ে গেছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর বেরিয়ে আসতে আমি আপনাদেরকে বলবো কমিশন হিসাবে না, কমিশন তো আমার হয়তো 3 মাসের দায়িত্ব, আপনাদের একটা সংগ্রামের সাথী হিসাবে শ্রমজীবী মানুষের পরিবর্তনের জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য অশ্রু কোনো হাতিয়ার না। শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার হচ্ছে তার সাহস,
তার সোচ্চার, তার ঐক্য এবং তার হাত। যদি আমরা সংগঠিত ভাবে প্রতিরোধ করে না তুলতে পারি, সোচ্চার না হতে পারি, তাহলে শুধু আমি এটা কোনো সুস্থ সমাজ আমি মনে করি না, যেখানে আমরা মনে করি যে আমরা আমাদের শুধু দুঃখ কষ্টের কথা বলে মানুষের কাছে সহানুভূতি, এটা সমাজের মানুষের কাজ না। অবশ্যই আমরা সহানুভূতি চাই, কিন্তু সেই সহানুভূতি আমার অধিকারের ভিত্তিতে। এর আপনার কাছে মনে করবেন না, আমি কিন্তু আরো একবার আপনাদের কাছে শুনেছি এই কথাগুলো। আপনারা সংগঠন করেন, 6 লক্ষ মানুষকে প্রতিনিধিত্ব করতেছেন এবং নিজের একদম ন্যায্য অধিকারের কথা বলতেছেন। সাহস দিয়ে বলতে হবে যেটা আমার অধিকার। সংস্কার কমিশনের কাছে না, প্রফেসর আকাশের কাছে না, রাজনীতির কারো কাছেই না, কারোর কাছে দাবি করতে চাচ্ছেন না। এটা এখানে যারা বসে তাদের দায়িত্ব আপনাদের অধিকারের পক্ষে কথা বলার জন্য, এবং এটা যারা সরকারে আছে তাদের দায়িত্ব। আপনাদের সাথে সচিবের বসে দেওয়া হয়েছে না, তখন আমি একবার বলেছি আমরা যে আপনি দয়া করেন, আমরা বলেছি আপনি দেখেন এটা, আমরা জানি উনি দেখে খুব বেশি কিছু করতে পারবে না, কিন্তু সোচ্চারটা আপনাদের কি বলতে হবে। মুক্ত করার কাজে তালিকা হয় যা আপনাদের সোচ্চারতা এবং আমাদের সবাইকে বলতে হবে সোচ্চার হওয়ার জন্য। কোনো কিছু এত রাতারাতি সমাধান হবে না, কিন্তু হাল ছেড়েও দরকার। এটা একটা অনুরোধ আমি আপনাকে করে গেলাম, যেহেতু আমি 3-4 বার দেখলাম আপনারা দুঃখের কষ্ট কথা এমন ভাবে বলেন যে ওরা কিন্তু অসহায় মানুষ। আপনারা অসহায় মানুষ হবেন কেন? কি কারণে? বাংলাদেশের নাগরিকদের এই দেশে আপনারা পড়াশোনা করে বা শ্রম দিয়ে খাচ্ছেন না, এই দেশে ব্ল্যাকমেইল করে খাচ্ছে কত মানুষ, শুধু ড্রাগের ব্যবসা করে কত মানুষ চলতেছে। শ্রম দিয়ে খাচ্ছেন, কাজ করতেছেন, সেখানে আবার এত অসহায় হওয়ার দরকার নেই। অসহায় থাকতে পারে, কিন্তু সেটা যখন সম্মিলিত হবেন তখন সাহসকে ছড়াইতে হবে একে অপরের কাছে। অসহায়তা না, দুঃখ না, কষ্ট না। বাট এটা কিন্তু আমি কমিশনের সভাপতি হিসেবে বলতেছি না, প্রধান হিসেবে না, আপনাদের একজন সংগ্রামের সাথী হিসেবে বলতেছি। আমি এখন কয়েকটা জায়গায় আসছি যেখানে আমাদের সুপারিশগুলো আকাশ ভাই বলেছে যে কিভাবে আমরা কোন কোন জায়গা আমরা খেয়াল করবো। আমরা পরিকল্পনাই করেছি যে আমাদের সুপারিশটা ড্রাফট হয়ে যাওয়ার পর আকাশ ভাইদের মতো অনেককে নিয়ে আমরা বলবো সারাদিনের জন্য, তাদের পরামর্শ নেওয়ার জন্য। কিন্তু এটা খুব স্পষ্ট, এটা কোনো জটিল ব্যাকরণ না। বাংলাদেশের শ্রম আইন বলতেছে স্থায়ী কাজে কোনো অস্থায়ী শ্রমিক নেওয়া যাবে না। এখন একটা দেশের একটা প্রতিষ্ঠানের পরিচ্ছন্ন কোনো স্থায়ী না হয়, তারা কয়েকদিনের জন্য নামিয়ে দেখেন না কি অবস্থা দাঁড়ায়। সোজা হিসাব না। এটা বাংলাদেশের জাতীয় সংসদ কর্তৃক পাশ কিন্তু একটা আইনে বলা আছে, সেটা ব্যর্থ কেন হবে? 1, 2, যদি কোনো প্রতিষ্ঠানে নিতেই হয় তাহলে সে প্রতিষ্ঠান নিক, আরেকজন কেন? এখন বাংলাদেশের রাষ্ট্র একটা সার্কুলার দিয়ে বলছে আরেকজনের মাধ্যমে নিতে হবে এবং সেই জন্য এত টাকা থেকে মজুরি দেওয়া হবে। কোন রাষ্ট্র একে চ্যালেঞ্জ করতে হবে না? এবং এই চ্যালেঞ্জকে আপনার মন করা চ্যালেঞ্জ, এটা তো আইন বলে দিচ্ছে যে স্থায়ী কাজ অস্থায়ী নিয়োগ করা যাবে না, তাই না? আবার ওই আইনই আছে আপনি যদি এজেন্সি কর্তৃক নিয়োজিত হন তাহলে এজেন্সির কর্মচারী, সেক্ষেত্রে আপনাদের এজেন্সির কর্মচারী হিসাবে আপনার যা যা প্রাপ্য সেটা পেতে হবে। ওখানেও আছে 3 মাস পরে আপনি কাজ স্থায়ী হবে বা 6 মাস পরে কাজ স্থায়ী হবে। তাহলে তিনি আপনাকে স্থায়ী করবেন, স্থায়ী করে উনি যদি ওনার সেবা বিক্রি করতে চান করবেন, যদি কোথাও অস্থায়ী ভিত্তিতে সেবা বিক্রি করতে আসা করবেন, কিন্তু ওখানে তো আপনার স্থায়িত্ব থাকতে হবে। ওইখানে তো আমি কাউকে সকালে চাকরি থাকবে কিনা এই চিন্তা করে আমি কাজ করতে পারি না। তার সামাজিক প্রভাব নিয়ে আলোচনা করতেছিলেন, তার সামাজিক প্রভাব হচ্ছে বাংলাদেশে শিক্ষা খাতে যত ব্যয় হচ্ছে বাচ্চাদের, এটা ব্যর্থ হয়ে যাচ্ছে কারণ এই 6 লক্ষ পরিবার তার সন্তানদের শিক্ষার কোনো পরিকল্পনা করতে পারে না। সামাজিক প্রভাব জানার দরকার নেই আমাদের। সাংস্কৃতিক প্রভাব, এই 6 লক্ষ মানুষের মধ্যে একজন যদি চিন্তা করে যে আমি এই অবস্থা চলতে থাকলে আত্মহত্যা করবো, ওর সেটা সাংস্কৃতিক প্রভাব ছিল। পৃথিবীর সবচেয়ে অসুস্থ সমাজ হচ্ছে যে সমাজে বেশি মানুষ আত্মহত্যা করে। এটা একদম মানে যারা সমাজ নিয়ে গবেষণা করে তাদের কথা। তাহলে গেল এটা। আরেকটা হচ্ছে আমি নাগরিক হিসাবে যেভাবেই নিয়োজিত হই না কেন, আমার জীবিকা, আমার মর্যাদা এর রক্ষা করার দায়িত্ব তো রাষ্ট্রের, তাই না? তাহলে নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে দায়িত্ব আমি চালু করবো। আমি ঠিক আছে আমরা অস্থায়ীভাবে নিয়োজিত, একদিনের জন্য নিয়োজিত, কিন্তু আমাকে সেই একদিনের জন্য নিয়োজিত হওয়ার সময় আমার নিরাপত্তা, আমার মর্যাদা, আমার জীবিকায় নিশ্চয়তা দিতে হবে। তো এই নিশ্চয়তাকে আস্তে আস্তে তাহলে সবগুলোই হচ্ছে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের শ্রম আইন, বাংলাদেশের যে প্রক্রিয়া চলে শ্রম জগতের সবকিছুর সাথে আপনাদের অধিকার, এই অধিকারটা দাবি করতে হবে।
এখানে সহানুভূতি চাওয়ার কোনো সুযোগ নেই এবং এই সহানুভূতি কেউ দিবে না। পৃথিবীর ইতিহাসে শ্রমজীবী মানুষকে সহানুভূতিকে কেন্দ্র করে কেউ কোনোদিন পরিবর্তন হতে পারেনি। এখান থেকে বেরিয়ে আসতে হবে। তার মানে বলতেছি না কালকে আমরা মারামারি শুরু করবো, কিন্তু ওই যে রতন ভাই বলছে না যে বললেই বলবেন উত্তেজনা করে ভালো উত্তেজিত হতে হবে, উপায় কি? আমার ভাত না থাকলে আমাকে চুপ করে বসে থাকবো না। আর একটা বড় গলদ বলে আমি শেষ করব যে বাংলাদেশে এখন আমি দেখতেছি অনেক সমস্যার সূত্রপাত হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের সার্কুলার নিয়ে। অর্থ মন্ত্রণালয় তার আরেকটা মন্ত্রণালয়কে বলতে পারে যে তোমার বিভাগের এই বিভাগের জন্য এই বাজেট, এই বাজেটের মধ্যে তুমি সমন্বয় করো, কিভাবে করবে? এখন মন্ত্রণালয় বলে দিচ্ছে রেলওয়ের শ্রমিকরা ওভারটাইম পাবে কিনা, রেল বন্ধ হয়ে যাচ্ছে। আর অর্থ মন্ত্রণালয় কিভাবে বলে আমার একটা প্রতিষ্ঠানে কেউ ওভারটাইম পাবে কি পাবে না? অর্থ মন্ত্রণালয় বলে দিচ্ছে আটষট্টি কর্মচারীদের দৈনিক বেতন কি হবে, কিন্তু একটা চেষ্টা করা। অর্থ মন্ত্রণালয় বলতে পারে যে তুমি রাজস্ব খাতে তোমার যে লোকবল আছে এই লোকবল তুমি ব্যবস্থাপনা এমন ভাবে করো যাতে আমার রাজস্ব খাত থেকে তোমাকে যে বরাদ্দ দেওয়া হয় তার সাথে বেশি যেন না যায়, আর বেশি গেলে বাবা তুমি স্থায়ী নিবানা তুমি আউটসোর্সিং করবে। এইটুকু যদি এই রাজস্ব খাতে বরাদ্দ না থাকে, সে কিভাবে বলবে তুমি দৈনিক কত টাকা পাবা, তুমি নববর্ষের বোনাস পাবা কি পাবা না, ওই বোনাসের বেতনের সাথে এই অধিকার অর্থ মন্ত্রকে কে দিচ্ছে বাংলাদেশ? আমার তো মাথায় খেলতেছে না। রেলের শ্রমিকরা যখন ধর্মঘট করছে অর্থ উপদেষ্টা বলতেছেন আমাদেরকে অ্যাড্রেসে দেওয়ার নাই। আপনি কে দেওয়ার? আপনি বলতে পারেন রেল মন্ত্রণালয়কে আমি আপনার এত বরাদ্দ দিচ্ছি, আপনি কি ব্যবস্থা করেন? রেল চলতে কিছু রেল মন্ত্রণালয়ের ব্যাপার। তার কর্মচারীরা তার কোন ধরনের কর্মচারী কি ধরনের কাজ করে তাকে ওভারটাইম দিয়ে রেল মন্ত্রণালয় জানে, এটা তো অর্থ মন্ত্রণালয় জানার ব্যাপার না। এই অধিকার ওনাদের কে দিচ্ছে যে আমার দৈনিক ভাতা ঠিক করে দিচ্ছে আরেক মন্ত্রণালয়? আমি জানি না এগুলো সব বিজনেস যারা আমার মাথায় রেখে যে কিভাবে আসছে এবং এখান থেকে প্রচুর সমস্যা এখন সৃষ্টি হচ্ছে। আমার মনে হয় সরকারের অভ্যন্তরে এই বিষয়টা আলোচনা হওয়া দরকার। অর্থ মন্ত্রণালয় 2018 সালের যে সার্কুলার, এটি বাংলাদেশের জাতীয় সংস্কৃতি পাশকৃত শ্রম আইনের সাংঘর্ষিক সার্কুলার। এই সার্কুলারই গ্যারান্টি, অর্থ মন্ত্রণালয় কোনো ম্যান্ডেটই নেই এই সার্কুলার দেওয়ার। সুতরাং আজকে যদি দেশকে শুধু বৈষম্যহীন একটা দেশে পরিণত করার অভিযাত্রা শুরু করার চাইতো, দেশকে আজকে যে ক্রাইসিস গুলো চলতেছে, কারখানা বন্ধ হচ্ছে, আপনার শ্রমিক ছাঁটাই হচ্ছে, শ্রমিক যখন রাস্তায় নামতে তার মামলা হচ্ছে, গুলি হচ্ছে, মানুষ আপনার অস্থায়ী কর্মচারী বছরের পর বছর এই যে ক্রাইসিস জগতে শুরু হয়েছে, এর থেকে বাঁচতে হলে আমার মনে হয় খুব সুস্থ ভাবে সিদ্ধান্ত নেওয়া দরকার। এই সুস্থতা আমি দেখতেছি না। সবাই মনে করতেছে যে শ্রমজীবী মানুষকে কোনোভাবে কাজ করতে কোনোভাবে ব্যবস্থা করলে হয়ে যাবে, এই ব্যবস্থা আমার মনে হয় চলবে না। সুতরাং একটা হচ্ছে তাৎক্ষণিক ব্যাপার, এই মুহূর্তে যেগুলো বন্ধ হতে হবে সেটার জন্য খুব জরুরি হচ্ছে এই ব্যবস্থাগুলো গ্রহণ করা, এই সার্কুলার গুলো বাতিল করা। ওইটা রেলওয়ে সার্কুলার নাকি 2018 করতেছিল আমি কালকে না পরশু দিন দেখলাম। এবং যার যার কাজটা সে করুক, সে জানে তার মন্ত্রণালয় কিভাবে চালাবে, সে জানে তার বিভাগ কিভাবে চলবে। একদম মানে এত সস্তা হয়ে গেল বাংলাদেশের শ্রমজীবী মানুষ, এত সস্তা হয়ে গেল বাংলাদেশের শ্রমিক আন্দোলন যে আমার দৈনিক বেতন ঠিক করে দেয় আরেক মন্ত্রণালয়। জানেও না যে আমার কাজের ভাবনা কি, জানেও না আমার বিভাগটা কিভাবে চলবে। এটা চলতে পারে না, এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। আমরা চেষ্টা করতেছি, আমি আবারও বলেছি যে আমাদের যে আমরা একটা কাজে কল্পনা করবো না, করতেছি না, সেটা হচ্ছে আপনাদের কথা শোনা এবং সেই কথাগুলো যেন শক্তভাবে প্রতিফলিত হয় আমাদের সুপারিশে তার ব্যবস্থা করা। এটি নিয়ে যদি সবাই এগিয়ে যান, আমরা সবাই যদি এগিয়ে যাই, হ্যাঁ, তাহলে আমরা একটা কাঙ্ক্ষিত অবস্থা পাবো। বিশেষ বিশেষ যে বিষয়গুলো আসতেছে সেই বিষয়গুলো এখন আপনাদের ব্যাপারকে আমরা মন্ত্রণালয়ের মনোযোগ এনেছিলাম। আমরা আবারও আনবো যে এই অবস্থায় কিভাবে বেতন বকেয়া থাকে, এই অবস্থায় কিভাবে মানুষ চাকরিচ্যুত হয়, যেখানে এমনি কারখানা বন্ধের কারণে হাজার হাজার মানুষ চাকরি, কিন্তু সেটা কিন্তু আমাদের বাইরের কাজ। প্রত্যেকটা রাষ্ট্র যখন করেছে তখন তার একটা ম্যান্ডেট থাকে, সেই ম্যান্ডেটের বাইরে গেলে তখন সেটা আর প্রযোজ্য হয় না। আর বাংলাদেশে আমরা তড়িঘড়ি করে অনেক কিছু করে বক্তব্য দিয়ে দেখেছি, আর কিন্তু সমাধান হয় না। সবাই ভালো থাকবেন এবং সবাই সংঘবদ্ধ থাকবেন, সাহস রাখবেন, যাতে সবাই মিলে এগিয়ে যাওয়া যায় সংস্কারের প্রস্তাবেও, সংস্কার প্রস্তাবের বাস্তবায়ন। ভালো থাকবেন। অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই জনাব
সৈয়দ সুলতান উদ্দিন মহোদয়কে। ওনার কথা থেকে আসলে আমাদের বুক বাংলা রিজিয়নের প্রত্যেকটি কথা আমরা পেয়েছি এবং ওনার কথা থেকে আমরা এটাও পেয়েছি যে আসলে আমরা সংঘবদ্ধ থাকতে হবে এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের আন্দোলনকে আমরা বেগবান করে নিয়ে যাব। এ পর্যায়ে সমাপ্তি বক্তব্যের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান সমাপ্তি হবে। সমাপ্তি বক্তব্য পেশ করার জন্য আজকের সেমিনারের সভাপতি জনাব রফিকুল ইসলাম ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করার জন্য বিনীত আহ্বান করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে সম্মানিত অতিথিবৃন্দ, সামনে উপস্থিত মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া এবং প্রশাসন গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন সংস্থা এবং আমার সহযোদ্ধা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা 2020 সাল থেকে রাষ্ট্রের সকল মহল আমাদের দুঃখ দুর্দশা কথা জানিয়ে আসছি। এমনকি বিগত দিনে সকল জায়গা থেকে স্মারকলিপি আমরা প্রদান করেছি, একাধিকবার মানববন্ধন করেছি। আমরা সুশীল সমাজের ব্যক্তিবর্গদেরকে আমরা অবহিত করেছি।